আজকের ক্লাসে আমরা জবের প্রস্তুতি সম্পর্কে জানব। স্টুডেন্টরা অনেকেই এই বিষয়ে প্রশ্ন করে, এজন্য আমরা একটা পরিপূর্ণ ক্লাস রাখার চেষ্টা করেছি। তো এক যে জব জব কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো, এগুলো সম্পর্কে জানবো। এবং দ্বিতীয় যে জবের জন্য কি কি ডকুমেন্ট রেডি করব, হ্যাঁ, এবং আমি ডিজাইন করার জন্য জবের যে আমাকে ডিজাইনের পরীক্ষা দিবে, ওই পরীক্ষার মধ্যে কিভাবে অংশগ্রহণ করব, এবং মৌখিক যদি পরীক্ষা হয় তাহলে কি প্রশ্ন করতে পারে এবং আমি কি উত্তর দিব, এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানার চেষ্টা করব আমরা। তো চলুন শুরু করি। আচ্ছা, সবার প্রথম যে ডিজাইনের যে জব আছে, এটা আমরা পাবো কোথায়? এটা আমরা দুইভাবে পেতে পারি। এক নাম্বার আমি নিজে খুঁজবো, খুঁজে বের করব। দুই নাম্বার যে কোম্পানির লোকেরা অথবা ক্লায়েন্ট আমাকে খুঁজে বের করবে। এই দ্বিতীয় যে পদ্ধতি, এই পর্যায়ে পৌঁছতে হলে আমাদেরকে এই ফিল্ডে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আগে বিভিন্ন কোম্পানিতে কাজ করতে হবে অথবা বিভিন্ন প্রজেক্ট করতে হবে। করে যখন অনেক ক্লায়েন্টের সার্ভিস আমি দিব, একসময় আমার পোর্টফোলিও সুন্দর হবে, আমার পরিচিতি বাড়বে, তখন মানুষ আমাকে খুঁজে বের করবে। যদি তারা আমাকে দিয়ে কাজ করাতে চায়, তখন তারা আমাকে খুঁজে বের করবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে যখন ক্লায়েন্ট বা কোম্পানি আমাদেরকে খুঁজে বের করে, ওই সময় আমাদের কাছে এত পরিমাণের কাজ থাকে যে আমরাই আসলে ওই কোম্পানিতে তখন জব করার জন্য আগ্রহী থাকি না। এই আর কি। এরপরেও যদি এমন অপরচুনিটি হয় যে না, আপনার জন্য যেই কোম্পানি অফার করতেছে এটা আপনার জন্য ভালো, বর্তমান কাজের তুলনায়, তখনের যে বর্তমান কাজ সেটার তুলনায় ভালো, তাহলে অবশ্যই আপনি সেই কোম্পানিতে জব করতে আগ্রহী হবেন। আর প্রথম যেই পদ্ধতিটা, এটা নিজে জব খুঁজে বের করা। স্টুডেন্টরা প্রথমেই যেই ভুল প্র্যাকটিস করে সেটা যে তারা জবই খুঁজে না, পোর্টফোলিও বানিয়ে সুন্দরভাবে সে বাসায় বসে থাকে। সে মনে করে যে জব এমনিতেই আমার কাছে চলে আসবে। তো এটা আমি শুধু যে বললাম ব্যাপারটা এরকম না, আমি অনেক স্টুডেন্টকে এমন দেখেছি যে এমনও হয়েছে যে আমি স্টুডেন্টদেরকে জব নিয়ে দিয়েছি, হ্যাঁ, তারা এক জায়গায় জব করতো, তো কোনো কারণে হয়তো সেখান থেকে চলে আসছে, এসে বাসায় বসে আছে। আমি কখন আবার জব পোস্ট করব, তখন সে আমার সাথে যোগাযোগ করবে। তাহলে সে জবটা নিজে খুঁজবে না, তো জব খুঁজেও দেখে নাই। এই অবস্থা। তাহলে জব কিন্তু আমাদেরকে কী করতে হবে? খুঁজে বের করতে হবে। তো এখন কথা খুঁজবো কোথায়? তো জব খোঁজার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। আমি যদি বাংলাদেশে থাকি, তাহলে প্রথম যেই আমার প্ল্যাটফর্ম, এটা যে গুগলে যাব, সার্চ করব, তাহলে অনেক ওয়েবসাইট পাবো যেগুলোর মধ্যে জব মানুষ পোস্ট করে। বিভিন্ন কোম্পানিরা জব পোস্ট করে। এগুলোর মধ্যে খুব পপুলার কি আছে? বিডি জব আছে, তারপরে কর্ম আছে গুগলের, তারপরে লিঙ্কডইন বাংলাদেশ, এরপরে যে প্রথম আলোর জব আছে, ফেসবুকের জব আছে। অনেকগুলা জব সেক্টর আছে যেখানে এলাকা ভিত্তিক কি করা হয়? জবের পোস্ট করা হয়। যেমন ঢাকায় কতগুলো জব আছে, চট্টগ্রামে কতগুলো জব আছে, বা বাংলাদেশে কতগুলো জব আছে, এগুলোর পোস্ট করা হয়। এটা যে আপনি যদি অফিস জব করতে চান, তাহলে এই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি জব খুঁজতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা আন্তর্জাতিকভাবে কাজ করতে চান, রিমোট জব যেটাকে বলে, বাসায় বসে কাজ করতে চান, তাহলে এই ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার থেকে আপনি কাজ খুঁজতে পারেন। তাহলে এগুলো বাসায় বসে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর স্থানীয়ভাবে যদি আপনি কাজ খুঁজেন, তাহলে যে বড় বড় শহরগুলো আছে ঢাকা, চট্টগ্রাম সহ আর যত বড় শহর আছে অথবা জেলা শহর আছে, সেগুলোতে গিয়ে আপনি বিভিন্ন ডিজাইন এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন, যারা ডিজাইন করে এবং অন্যদেরকে সার্ভিস দেয়। ঠিক আছে? অথবা বাংলাদেশে এরকম অনেক আইটি সেক্টর আছে, আইটি ফার্ম আছে, যারা ডিজাইনারদেরকে হায়ার করে বিদেশি কোম্পানির কাজ করে অথবা দেশীয় বিভিন্ন কোম্পানির জন্য সার্ভিস দেয়। ঠিক আছে? অথবা অনলাইন বিজ্ঞাপন আপনার, অথবা যারা জব পোস্ট করে বিভিন্ন সময়, তাদের সাথে কানেক্ট থাকতে পারেন। ফেসবুকে এমন অনেক গ্রুপ আছে যারা কি করে, ডিজাইনারদের, শুধু ডিজাইনারদের জব পোস্ট করে। ঠিক আছে? এরকম গ্রুপগুলোর সাথে কানেক্ট থাকতে পারেন। তাহলে কি হবে? আমরা অল্পতেই কি করতে পারবো? জব খুঁজে বের করতে পারবো। জব খোঁজা কোনো বিষয়ই না। তো এই জিনিসটা বোঝানোর জন্যই আমি সার্চ করছিলাম। দেখেন, আমরা যে বিহ্যান্সে অ্যাকাউন্ট করে রাখছি, বিহ্যান্সে কিন্তু হায়ার সিস্টেম আছে। ঠিক আছে? আমরা যদি বিহ্যান্সে যাই, জাস্ট দেখেন, এখান থেকে মনে করেন আমরা বিহ্যান্সে গেলাম।
আচ্ছা বিহেন্সে গেলাম, তো বিহেন্সে যাওয়ার পর দেখেন এখানে দেখবেন এই যে জবস নামে একটা অপশনই আছে, ঠিক আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে কি পরিমাণের জব আছে, ঠিক আছে। এখন আপনি এখানে তো মানে এগুলো হচ্ছে সব কিন্তু অ্যাক্টিভ জব, মানে এখনও তাদের লোক প্রয়োজন এরকম। আচ্ছা এরপর হচ্ছে আমরা লিখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার, লিখলাম ডিজাইনার লিখে সার্চ করলাম। এখন এইখানে বাংলাদেশে, এটি কিন্তু বাংলাদেশে, হ্যাঁ যে বাংলাদেশ, তো বাংলাদেশের মধ্যে 47টা জব আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা হচ্ছে সরাসরি গুগলে গিয়ে গ্রাফিক ডিজাইনার জব লিখে সার্চ করব। দেখেন গ্রাফিক ডিজাইনার জব লিখে সার্চ করলাম, জব ইন বাংলাদেশ। আচ্ছা ইন বাংলাদেশ সহই করলাম। আচ্ছা তাহলে দেখেন এইখানে সে কী করছে, যে সমস্ত ওয়েবসাইটগুলোতে জব পাবলিশ হয় এমন ওয়েবসাইটগুলোর তালিকা আমাদের সামনে দিছে। আচ্ছা তাহলে চলেন আমরা বিডি জবে গেলাম, লিঙ্কডইনে গেলাম, জারাতে গেলাম, ফেসবুক গ্রুপস আছে এটাতে গেলাম, এরপরে বিক্রয় আছে এটাতে গেলাম, এরকম আরও অনেক কেরিয়ার আছে, এখানে আরেকটা আছে, এরকম প্রচুর আছে, আপনি এরকম স্ক্রল করলে পাবেন। আচ্ছা বিডি জবসে যান, যাওয়ার পরে দেখেন এইখানে কত 98টা জব আছে গ্রাফিক ডিজাইন জব, ঠিক আছে। এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কি দরকার, তাদের সিনিয়র জুনিয়র এরকম গ্রাফিক ডিজাইনার দরকার, শুধু গ্রাফিক ডিজাইনার দরকার সবার, ঠিক আছে। তাহলে এরকম জব আছে, এগুলো কিন্তু সব বাংলাদেশের কোম্পানি। দেখেন এটা হচ্ছে মিরপুরে, এটা হচ্ছে আশুলিয়াতে, এটা হচ্ছে কি আচ্ছা ধামরাইতে, এটা হচ্ছে উত্তরাতে, এটা হচ্ছে ফার্মগেটে, এটা হচ্ছে বরিশালে, যাত্রাবাড়িতে, ঢাকাতে, এরকম হ্যাঁ গুলশানে, এরকম বিভিন্ন বনানীতে, দেখছেন এরকম সব জায়গায়, মানে এগুলো সব কিন্তু বাংলাদেশে। তো এরকম জব আছে, ঠিক আছে। এরপরে দেখেন এখানে আসেন, লিঙ্কডইনে আসছি আমরা, এখানে 69টার মতো জব আছে। এখানে দেখেন জারাতে আসছি, এখানে হচ্ছে 1000 জব আছে প্রায়, ঠিক আছে, প্রায় 1000 জব আছে এখানে। এরপরে দেখেন এই যে গ্রাফিক ডিজাইনার জব নামে হচ্ছে একটা গ্রুপ দেখতেছি আমরা, তো এটার মধ্যে প্রতিনিয়ত কি হচ্ছে যে জবের পোস্ট হচ্ছে। এটা মূলত কিছু কিছু ডিজাইনাররা আছে অন্যান্য জিনিস মানে ডিজাইন শেয়ার করে, কিন্তু ডিজাইন শেয়ার ওদের আসলে অ্যাপ্রুভ না করাই ভালো। তো যদি শুধু জবগুলো অ্যাপ্রুভ করে তাহলেই ভালো হয়, কিন্তু এখান থেকে আমি দেখেছি যে প্রচুর জবের আসে, প্রচুর জবের এই যে এই হচ্ছে হায়ার জব, তো এরকম প্রচুর জব আসে আমি এখান থেকে দেখছি। তো আপনারা একটা কাজও করতে পারেন, এইখানে ওদের যে মিডিয়া আছে মিডিয়াতে যেতে পারেন, এখান থেকে মিডিয়াতে, অথবা প্রত্যেক দিন যদি কানেক্ট থাকেন তাহলে তো পেয়ে যাবেন। মিডিয়াতে গেলে দেখবেন যে এই যে জব হায়ারিং, এই যে নাও হায়ারিং, হ্যাঁ এরকম দেখেন এই যে ডিজাইনার, এরকম মানে প্রচুর আপনি পাবেন, ঠিক আছে, যেটা দিয়ে মূলত আপনি হচ্ছে করতে পারবেন। শুধু এরকম একটা না, আরও অনেক জায়গাতে আপনি পাবেন। দেখেন এই যে এখানে আমরা আসলাম, এখানে আমরা দেখতেছি কতগুলো জব আছে। জবের একটা থাকলে ভালো হইতো, মানে একটা লিস্ট থাকলে ভালো হতো যে কতগুলো, এখানে কতগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে 1-2 পৃষ্ঠা দেখা যাচ্ছে, হয়তো 10টার মতো হবে। আচ্ছা এইখান থেকে আমরা আবার আরেকটা আসছি কেরিয়ার জবে, এখানেও আমরা 109টার মতো জব পাচ্ছি, যেগুলো সব বাংলাদেশে, ঠিক আছে। এই যে ঢাকা, উত্তরা, যাত্রাবাড়ি, গুলশান, বিভিন্ন জায়গায় এই যে অনেক জায়গায় হচ্ছে স্যালারি রেঞ্জ দেওয়া আছে, আবার অনেক জায়গায় নাই, আলোচনা সাপেক্ষে, কিন্তু এখানে সব হচ্ছে ডিজাইনার। এখানে দেখেন, এখানে তো একটু আগে আসছিলাম বোধহয়, নাকি এটা আবার অন্য সাইট। তো এটা হচ্ছে বিডি জবস, যেখানে আমরা একটা সাইট দেখলাম, এখানে আবার আরেকটা। আচ্ছা তো এরকম অনেক সাইট আছে যারা হচ্ছে জবের কি করে, পোস্ট করে। তো এই সমস্ত ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট হইতে পারি, বা যখন আমাদের জবটা খোঁজা দরকার তখন আমরা এই সমস্ত ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি দেখব যে আমার কাজের সাথে কোনগুলো ম্যাচ করে জবগুলো। তো যেই জবগুলো আমার কাজের সাথে সামঞ্জস্যশীল আমি কি করব, ওইখান থেকে বাছাই করে 5টা 10টাতে অ্যাপ্লাই করব। অনেকে আছে কি করে একটাতে শুধু অ্যাপ্লাই করে। তো একটাতে অ্যাপ্লাই করে আপনি কিভাবে শিওর হন যে আপনি হচ্ছে ওইখানেই জব পেয়ে যাবেন? এরকম তো দরকার নাই আপনার একটাতে অ্যাপ্লাই করার, আপনি 10-12টাতে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে 10-12 জনও যদি আপনারে ডাকে, দেখা যাবে যে ওইখান থেকে কথার কথা মনে করেন আপনি 10টা অ্যাপ্লাই করছেন, এখন এমন হবে দেখা যাবে ওইখান থেকে 5টা আপনার সিনই করে নাই, এমন হইতে পারে না? অথবা তাদের ডিজাইনার তারা হায়ার করে ফেলছে কোনো কারণে আপনার আগে, এখন তারা সিন করলো না, হইতে তো পারে। এই জন্য আপনার তো ওই 1টা 2টা নিয়ে পড়ে থাকার দরকার নেই, আপনি বেশি করে করেন, 10টা 20টা আপনি হচ্ছে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পরে তারা যখন আপনাকে ডাকবে সশরীরে যাইতে হবে, ঠিক
ঠিক আছে, যাওয়ার পরে কিন্তু ইন্টারভিউটা দেওয়া লাগবে। অনলাইন ইন্টারভিউ বেশিরভাগই হয় না, কারণ এটা অফিস জব, অফিসে গিয়ে কাজ করতে হবে, তাই আপনার অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউর জন্য তারা আপনাকে ফোন করে ডাকবে, তখন আপনার সেখানে যাইতে হবে। তারা যেভাবে ইন্টারভিউ নেয় সেভাবে ইন্টারভিউ দিবেন। কীভাবে ইন্টারভিউ নেয় সম্পর্কে আলোচনা হবে, তো জাস্ট বলতেছি যে যাবেন, যাওয়ার পরে ইন্টারভিউ দিবেন। এরপরে যদি আপনি দেখেন যে আপনার 3টা কোম্পানি হচ্ছে আপনাকে চাচ্ছে, এরকম অনেক হয়েছে, আমরা দেখছি যে আমাদের স্টুডেন্টরা যখন এরকমভাবে জব খুঁজছে তো কয়েকটা কোম্পানি থেকে তাদেরকে করছে, তখন হচ্ছে আপনি ডিসাইড করবেন যে আপনি আসলে কোন কোম্পানিতে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, জব খুঁজতে পারি। তাহলে আমাদের আজকের যে প্রথম আলোচনা, এটা দিয়ে আমরা বুঝলাম যে আমাদেরকে জব খুঁজতে হবে। আমরা বাসায় বসে থাকলে জব আমাদের আসবে না, অথবা আসলেও 1 বছর বসে থাকলে হয়তো 2-1টা প্রজেক্ট আমি পাবো। আমাদেরকে নিজেদের জব খুঁজে বের করা লাগবে প্রথম। পরবর্তীতে যখন একটা ক্লায়েন্ট আমি পেয়ে যাব, সে হয়তো পরে আবার আমাকে দ্বিতীয় অর্ডার করবে, অথবা তার ফ্রেন্ডকে সাজেস্ট করবে যে আপনি অমুক ডিজাইনার থেকে কাজ করান। এইভাবে আমাদের নেটওয়ার্কিং বাড়তে থাকবে। ঠিক আছে, যদি মানে সিঙ্গেল জব করি, আর যদি সরাসরি অফিস জব করি তাহলে তো অফিসেই আমাদের জব হয়ে গেল। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে জানাই, এটা হচ্ছে যে আমরা তো যখন আমরা মানে প্রথম 3 মাসে ছিলাম, তখন আমরা বেশ কিছু টুল ফাংশনের কাজ শিখেছি, ওগুলো দিয়ে বিভিন্ন প্রজেক্ট করেছি। কিন্তু আমরা ধারাবাহিকভাবে ফটোশপের টুলগুলো শেষ করলেও ইলাস্ট্রেটর টুলগুলো আমাদের শেষ করা হয়নি। যার কারণে আমরা আগামী নেক্সট 2টা ক্লাসের মধ্যে ইলাস্ট্রেটরের যত টুল আছে এগুলাকে শেষ করার চেষ্টা করব। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা করে ধরে শেষ করার চেষ্টা করব। আর এই 2 দিন আমাদের লাগাতার ক্লাস হবে। ঠিক আছে, যেমন আজকে ক্লাস যে হচ্ছে, আগামীকালকেও ক্লাস হবে। ঠিক আছে, এবং তারপরের দিনও ক্লাস হবে। এরকম লাগাতার, মানে একটা যে হয় না যে রবি মঙ্গল বৃহস্পতি আমাদের ক্লাস হয়, এরকম ক্লাস না, বরং আমাদের লাগাতার ক্লাস হবে। ঠিক আছে, মানে প্রতিদিন ক্লাস হবে। এই জন্য এটা জানিয়ে রাখলাম যেন আপনারা প্রতিদিন অংশগ্রহণ করেন। আচ্ছা, এরপর সামনে আবার আমাদের পরীক্ষা চলে আসতেছে। সম্ভবত হচ্ছে আপনাদের পরীক্ষা 6 তারিখ থেকে শুরু হবে, সেপ্টেম্বর 6, আর ব্যাচ 7-এর পরীক্ষা সেপ্টেম্বর 5 থেকে শুরু হবে। আচ্ছা, এটা আমি জানিয়ে দিব কবে থেকে শুরু হবে। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, আমি যেদিন সার্চ করছিলাম তো ওই দিনের রেজাল্ট এগুলো। তো বিহেন্সে যেটা দেখতেছিলাম আর কি, যে হায়ার, প্রথমে বিহেন্সে গিয়ে যখন ক্লিক করলাম তখন এখানে, আচ্ছা এটা সরাসরি হচ্ছে জব, এখানে একটা অপশন আছে জবের। আরেকটা আছে, মানে এটা হলো যে আপনি জব যদি খুঁজেন তাহলে আপনি এই বিহেন্সের জবসে এসে ক্লিক করবেন। আর ক্লায়েন্ট যদি আপনাকে খুঁজে বের করতে চায় তাহলে এই হায়ার ফ্রিল্যান্সারে ক্লিক করবে। ক্লিক করার পরে সে আপনারে খুঁজে বের করবে। ঠিক আছে, ফাইন্ড এজ এ ক্রিয়েটিভ, দেখেন, তাহলে হচ্ছে এখান থেকে সে আপনারে খুঁজে বের করবে, যে মানে আপনার যদি অ্যাকাউন্ট থাকে এখানে, তখন সে আপনার খুঁজে বের করবে। যারা বাংলাদেশি ডিজাইনার চায়, যারা লোগো ডিজাইনার চায়, ব্র্যান্ডিং চায়, সোশ্যাল পোস্ট চায়, এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী সে আপনার খুঁজে এখান থেকে বের করবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এই বিষয়গুলো গেল। তাহলে প্রথম আমরা জানলাম যে কিভাবে আমাদের জব খুঁজতে হবে। তো জব তো খুঁজে পাবোই আমরা যে কোনো সময়, যেহেতু এত জব মার্কেটে আছে, মানে আজকেই কিন্তু এগুলো আছে, এগুলো যখন আবার ফিল আপ হয়ে যাবে আবার নতুন জবের পোস্ট আসবে। তো এত জব যেহেতু আছে, এখান থেকে কোনো না কোনো জায়গায় আমার হয়েই যাবে, এটা নিয়ে, এবং কি কয়েক জায়গায় হয়ে যেতে পারে, মানে আমরা যেটা দেখছি আর কি। তো এখন জব নিয়ে কোনো টেনশন নাই, জব আছে প্রচুর। এখন আমার নিজের তো তৈরি হওয়া লাগবে জবের জন্য। এখন আমি এক জায়গায় গেলাম, দেখলাম যে 10 জন আসছে, তো 10 জনের থেকে যদি আমি যোগ্য না হই, 10 জনের চেয়ে যদি বেশি যোগ্য না হই, তাহলে তো আমি ওখানে জবটা পাবো না। কারণ আপনার নিজের যদি কোম্পানি হয়, আপনি কি করবেন? আপনার কোম্পানিতে যদি 10 জন ইন্টারভিউ দিতে আসে, যে আপনার কোম্পানির জন্য ভালো কাজ করবে, যার মধ্যে আপনি সম্ভাবনা দেখবেন, আপনার কোম্পানির উন্নতি দেখবেন, আপনি তো তাকেই রাখবেন, বাকি 9 জনকে তো আপনি রাখবেন না। এই জন্য আপনারও চিন্তা করতে হবে, আমি যেই জায়গায় যাচ্ছি ওখানে আরও মানুষ যাবে, 10 জন, 20 জন, 30 জন, তাদেরকে আমি বিট করতে পারবো কিনা। ঠিক আছে, তাদের সাথে কম্পিটিশন করেই আমাকে নাম্বার 1-এ থাকতে হবে। এই আত্মবিশ্বাস নিয়ে আপনাকে যাইতে হবে। তো এই আত্মবিশ্বাস আপনার কখন তৈরি হবে? যখন আপনি কিছু প্রস্তুতি নেবেন। 3টা প্রস্তুতি নিতে হবে আমাদেরকে। কয়টা? 1 নাম্বার হচ্ছে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আমাদেরকে সংগ্রহ করতে হবে, বা ডকুমেন্টের প্রস্তুতি আমাদের থাকতে হবে, যেন চাইলে আমরা দিতে পারি। 2 নাম্বার হচ্ছে মৌখিক একটা পরীক্ষা হবে, মানে বিভিন্ন এক জায়গায় এক ধরনের ইন্টারভিউ হয়, কিন্তু আমি যেহেতু আমাদের স্টুডেন্টরা দেশ এবং বিদেশ থেকে জয়েন করে, অনেকে আছে লাইভে জয়েন করে, অনেকে আছে পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখে কভার করে।
তো দেশ এবং বিদেশ থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আছে। তো অনেকে আছে বিদেশে অ্যাপ্লাই করবে চাকরির জন্য, অনেকে আছে হচ্ছে দেশে অ্যাপ্লাই করবে, অনেকে দেশ থেকে বিদেশে অ্যাপ্লাই করবে। যেন সবাই সব ধরনের চাকরিতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে, এর জন্য আমি সামগ্রিকভাবে আলোচনা করছি। এখন এই সবগুলা জিনিসই যে আপনার লাগবে এই ব্যাপারটা এরকম না, অনেক জায়গায় আছে কিছুই লাগবে না, আপনি যে ডিজাইন পারেন জাস্ট যাবেন কিছু কথাবার্তা বলবেন হয়ে যাবে জব। ঠিক আছে, কিন্তু সবাই যেন সব জায়গায় ঠিকঠাক মতো কাজ করতে পারে এই জন্য আমরা সব কিছু আলোচনা করছি এবং আপনার এটা জানা থাকা ভালো। তাহলে এই তিনটা, একটা হচ্ছে ডকুমেন্টের প্রস্তুতি, একটা হচ্ছে মৌখিক পরীক্ষার প্রস্তুতি এবং আরেকটা হচ্ছে ডিজাইন পরীক্ষার প্রস্তুতি। এই তিনটা প্রস্তুতি যদি আমরা নিতে পারি তাহলে আমরা একটা বিশ্বাস তৈরি হবে, কনফিডেন্ট তৈরি হবে, আমরা হচ্ছে 10-20 জনের সাথে কম্পিটিশন করেও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সবার প্রথম আমাদের যেটা লাগবে এটা হচ্ছে জবের ইন্টারভিউ দেওয়ার আগে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট আমাদেরকে রেডি করতে হবে। কী কী ডকুমেন্ট? এক নাম্বার হচ্ছে সিভি, তবে সিভিটা অবশ্যই আপডেট সিভি হইতে হবে, বর্তমান সিভি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পোর্টফোলিও লাগবে। তো পোর্টফোলিও মোটামুটি আমাদের গুছানো হয়ে গেছে আর আমরা অলরেডি এখন গুছাচ্ছি, আরও গুছাবো সামনে। তো মানে জবের আগে আমরা হচ্ছে এটা গুছিয়েই ফেলবো। এরপরে হচ্ছে কভার লেটার। আচ্ছা, তো কভার লেটার কী জিনিস এগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো, আগে জেনে নিই। এরপর হচ্ছে রেফারেন্স লেটার, মানে এই যে জিনিসগুলো কোনটা কখন লাগবে এটাও বলবো। আর কি লাগে আমাদের? লাগে হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট, যে আমি হচ্ছে গ্রাফিকের ট্রেনিং কোত্থেকে করলাম। এরপরে লাগে হচ্ছে ব্যক্তিগত তথ্য। তো ব্যক্তিগত তথ্য আপনার মানে আপনার নিজের ইনফরমেশন, হ্যাঁ, আপনার বাবার নাম কি, এলাকা কোথায় ইত্যাদি। তারপর হচ্ছে এডুকেশন সার্টিফিকেট, মানে আপনি কোথায় কোন জায়গায় আপনি পড়াশোনা করেছেন, একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কী আপনার এটা। আর হচ্ছে বাড়তি কোনো জিনিস লাগতে পারে কিন্তু এতটুকুই লাগে, আর তেমন কিছু লাগে না। কিন্তু আপনি যদি মানে অভিজ্ঞতা যত বাড়তে থাক আপনি সাথে আপনার নিজের ব্যাপারগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা 7টা জিনিস দেখলাম, যে এই 7টা জিনিস যদি আমরা সংগ্রহ মানে আগে থেকে রেডি করি তাহলে আমরা যে কোনো জায়গায় কী করতে পারবো, মানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তো সবার প্রথম দেখেন, এটা হচ্ছে যে কোনো ধরনের কোম্পানি, ছোটো হোক বড় হোক, যদি আপনি সেখানে ইন্টারভিউ দিতে যান তাহলে বর্তমান যে সিচুয়েশন এটাতে আপনার মিনিমাম 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে সিভি বা রিজিউমি, এই জিনিসটা লাগবে। ঠিক আছে, তো সিভির মধ্যে কি থাকবে? সিভির মধ্যে আপনার অভিজ্ঞতার বর্ণনা থাকবে, আপনার দক্ষতার বর্ণনা থাকবে, আপনার প্রজেক্ট মানে আপনি আগে কী ধরনের প্রজেক্ট করেছেন এগুলো থাকবে, শিক্ষকতার যোগ্যতা থাকতে পারে। এবং আপনি বিশেষ করে আপনার হচ্ছে টুলসে কোন কোন টুলসের ব্যবহার আপনি জানেন। টুলস বলতে হচ্ছে সফটওয়্যার, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন বা এই ধরনের যত সফটওয়্যার আছে আপনি কোনগুলো জানেন এগুলো থাকতে হবে। আর আপনি কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে পারেন, যদি আগের হচ্ছে বড় কোনো কোম্পানি বা ক্লায়েন্টের সাথে আপনার অভিজ্ঞতা থাকে কাজের, সেগুলো বর্ণনা করতে পারেন, সংক্ষেপে থাকতে পারে। তো এই হচ্ছে গেল আমাদের সিভি বা রিজিউমি। আচ্ছা, 2 নম্বর আরেকটা জিনিস আমাদের লাগবেই, যত ছোটো কোম্পানি হোক বর্তমান প্রেক্ষাপটে, এটা হচ্ছে পোর্টফোলিও। তো পোর্টফোলিও তৈরি তো আমরা করছি, এখন এটার প্রিন্টেড ফরম্যাটও হতে পারে, ডিজিটাল ফরম্যাটও হতে পারে। এমন হতে পারে আপনি কাজ হচ্ছে কয়েকটা পেজের মধ্যে বা আর্ট পেপারে বা সুন্দর কোনো পেপারে আপনি হচ্ছে প্রিন্ট করে নিছেন, এটাও হতে পারে। আবার হচ্ছে আপনার যে বিহ্যান্সে বা অন্য অন্য জায়গায় আছে, তো বিহ্যান্সে থাকা সবচেয়ে ভালো, এখন প্রিন্ট ফরম্যাটের চেয়ে মানে ডিজিটাল ফরম্যাটটা অনেক ভালো। তো এখন পোর্টফোলিওর মধ্যে কি কি থাকতে পারে, আপনি যেই কোম্পানিতেই কাজ করেন সাধারণত কিন্তু ব্যাপারটা এরকম হবে যে আপনি যেই কোম্পানিতে কাজ করতে যাবেন মানে পোর্টফোলিওতে ওই কোম্পানি রিলেটেড কাজ তো আসলে সবার থাকে না, কিন্তু মিনিমাম কোন কাজগুলো রাখা উচিত? মিনিমাম হচ্ছে লোগো ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, হ্যাঁ, এবং হচ্ছে আমরা যে 16টা ক্যাটাগরি নিয়ে হচ্ছে কাজ শেখাই এগুলাই হচ্ছে টপ ক্যাটাগরি। এবং এগুলো টপ ক্যাটাগরির মধ্যেও আমরা ওই আমাদের যে 1 টাকায় গ্রাফিক ডিজাইন শিখুন একটা কোর্স আসতেছে, এটার মধ্যে যে 6টা আছে এগুলো হচ্ছে আরও পপুলার ক্যাটাগরি। ঠিক আছে, তো মিনিমাম এই 6টা পপুলার ক্যাটাগরির কাজ থাকা উচিত, অথবা আমাদের 16 ক্যাটাগরি যে আছে এগুলোর যদি কাজ থাকে তাহলে তো এনাফ। আচ্ছা, এরপরে হচ্ছে অনলাইন, মানে এটা এই যে ডিজিটাল ফরম্যাটটা বলতেছি এটা হচ্ছে অনেকের ব্যক্তিগত পোর্টফোলিও থাকে। ঠিক আছে, নিজের নামে ওয়েবসাইট বা ব্যক্তিগতভাবে কোনোভাবে হয়তো ল্যান্ডিং পেজ তৈরি করে পোর্টফোলিও তৈরি করে ওইটার কথা। আর এছাড়াও বিহেন্স ড্রিভলে তো থাকতে পারে, তো বিহেন্স ড্রিভলে থাকলে আর ওইগুলো খুব মানে প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এটা হলো মানে ছোটো কোম্পানিগুলোর মধ্যেও যদি আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করি আমাদের মিনিমাম এগুলো লাগবে। আর দ্বিতীয় হচ্ছে যে আরও কিছু কোম্পানি আছে যারা আরেকটু
হয়তো প্রফেশনাল অথবা আরেকটু বড় চিন্তাভাবনা করে কাজ করে, তাদের প্ল্যান বা প্রজেক্ট অনেক বড় বড়, তারা কি করবে, তখন তারা হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট যেগুলো আছে এগুলো তারা চায়। তো এই ক্ষেত্রে মিনিমাম এসএসসি বা এইচএসসির সার্টিফিকেট লাগে, অথবা যদি আপনি হাই এডুকেটেড হন তাহলে ওগুলোর তো সার্টিফিকেট অবশ্যই কাজে দিবে। এই এরপরে হচ্ছে কভার লেটার। এটা হচ্ছে আরও তৃতীয় স্টেপের কোম্পানির জন্য লাগে। এখানে যে আমরা ওয়ান স্টেপ বলতেছি এটা হচ্ছে একবারে সবচেয়ে ছোটো কোম্পানি, বা বলতে পারেন আপনি বাংলাদেশি কোম্পানিগুলো। টু স্টেপের মধ্যে বাংলাদেশের বড় বড় কোম্পানি আপনি রাখতে পারেন, এবং থ্রি স্টেপে হচ্ছে আপনি মানে বিদেশের যে মানে বাহিরের যেই বড় বড় কোম্পানি আছে, যে যারা বড় বড় বলতে না, বাইরের ছোট কোম্পানিও হইতে পারে, মানে যারা কি করে মানে বাইরে থেকে অন্য দেশ থেকে লোক হায়ার করে, এমন লোকদের মানে এমন কোম্পানি আপনি রাখতে পারেন। অথবা বাংলাদেশেও যদি কোনো কোম্পানি, বাংলাদেশে আছে না যে বিভিন্ন কোম্পানি কিন্তু বাইরের লোকদেরকে ফলো করার চেষ্টা করে বা কোম্পানিকে ফলো করে, তখন তারা কেউ চাইলে চাইতে পারে। এটা হচ্ছে কভার লেটার। তো কভার লেটারের মধ্যে কি থাকবে, এই যে আমরা যে মৌখিক পরীক্ষা দিই এর মধ্যে কিন্তু আমাদের অনেক প্রশ্ন করে। এর মধ্যে একটা কমন প্রশ্ন থাকে, এটা হচ্ছে যে মানে আপনাকে আমরা এই কোম্পানিতে কেন নিব, বা আপনি কেন মনে করছেন যে আপনি আমাদের কোম্পানির জন্য উপযুক্ত, ঠিক আছে, এমন একটা প্রশ্ন থাকে। তো ওই প্রশ্নের উত্তরটা তারা আগেই লিখে নিয়ে নেয়, যে কোম্পানিতে কভার লেটারের মধ্যে আপনি কি লিখবেন, লিখবেন হচ্ছে আপনি কেন তাদের কোম্পানির জন্য উপযুক্ত, এটার একটা বিবরণ আপনাকে দিতে হবে। আপনার কাজের যে স্টাইলটা এটা তাদের কোম্পানির সাথে কতটুকু মিলে, বা তাদের কোম্পানিকে আরও কতটা বেনিফিট দিবে, এই জিনিসটা সুন্দর করে লিখে একটা কভার লেটার লিখতে হয়। মানে একটা চিঠি বলতে পারেন আপনি। তো এটা লিখতে হয়, মানে আপনার সিভির সাথে কভার লেটারটা জমা দিতে হয়। তো এই হচ্ছে কভার লেটার। এরপরে কিছু কিছু কোম্পানি ট্রেনিং সার্টিফিকেটটা, আসলে আমাদের যে এই গ্রাফিক জব আছে এগুলোর মধ্যে কিন্তু এত কিছু ম্যাটার করে না, কোনো কিছু ম্যাটার করে না। মূল জিনিস হচ্ছে আপনি নিজে স্কিল্ড কিনা, আপনি নিজে যোগ্য, বাস আপনার আর কোনো কিচ্ছু দরকার নাই, জব হয়ে যাবে। এটাই হচ্ছে বেশিরভাগ কোম্পানির, এমনকি বড় বড় কোম্পানিরও থিওরি এটাই, যে কাজে ভালো করে তার হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দরকার নাই, তার হচ্ছে কোনো কিছু দরকার নেই, সে কাজ ভালো করে মানে হচ্ছে সে ভালো করবে, ঠিক আছে। তো যে কাজ ভালো করে তার আর কোনো কিছুই লাগে না। কিন্তু এরপরও আপনি যদি এগুলোও থাকে, কাজও ভালো করেন, তাহলে ব্যাপারটা আরও জমবে। এই জন্যই হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট। তো এই মানে অনেকে সার্টিফিকেট বলতে বুঝে হচ্ছে শুধু এডুকেশনাল সার্টিফিকেট, কিন্তু এই ধরনের গ্রাফিক জবের ক্ষেত্রে ট্রেনিং সার্টিফিকেটটা যারা সার্টিফিকেট চায় তাদের জন্য হচ্ছে ট্রেনিং সার্টিফিকেটটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে হয়তো আপনি গ্রাফিক ডিজাইনের কোথাও কোনো কোর্স করেছেন, এটা অফলাইন হতে পারে, অনলাইন হতে পারে, অথবা হচ্ছে কোনো ওয়ার্কশপ করেছেন, কোনো অন্য কোনো ট্রেনিং, যেমন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন লিঙ্কডইন আছে, ফাইবার আছে, অথবা হচ্ছে ইউডেমি আছে, এরকম বিভিন্ন সাইট আছে, হ্যাঁ, যারা মানে বিশ্বব্যাপী খ্যাত। তো তাদের থেকে যদি কোনো আপনি কি করেন, ট্রেনিং করেন, তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে, অথবা আপনি যে কোনো মানে ট্রেনিং যেখান থেকে কমপ্লিট করছেন একটা সার্টিফিকেট থাকা তো ভালো। আচ্ছা, এই হচ্ছে সার্টিফিকেট। এরপরে হচ্ছে ব্যক্তিগত তথ্য। তো এই ব্যক্তিগত তথ্য বলতে হচ্ছে এটা বিদেশি কোম্পানির জন্য লাগতে পারে, দেশি কোম্পানি হলেও চাইতে পারে, হয়তো ন্যাশনাল আইডি কার্ড চাইতে পারে, স্মার্ট কার্ড। আর বিদেশি কোম্পানি হলে তারা হচ্ছে পাসপোর্টের কপি চায়, আর হচ্ছে ছবি তো থাকে পাসপোর্টের মধ্যে। এই হচ্ছে বিষয়। এরপরে যদি রেফারেন্স লেটার, ঠিক আছে, রেফারেন্স লেটার এটা হচ্ছে যে আপনি যদি কোনো ভালো কোম্পানির সাথে কাজ করেন, অথবা কোনো ভালো ক্লায়েন্টের সাথে কাজ করেন, তাহলে তাদের থেকে আপনি একটা মানে ফিডব্যাক আপনি নিতে পারেন। এমনিতেই দেয় ক্লায়েন্টরা ফিডব্যাক। আর কোম্পানি আসলে কিভাবে ফিডব্যাক দেয়, এটা হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করতে যান, তাহলে হয়তো ওই বিভিন্ন সময় তাদের একটা বিভিন্ন ধরনের আয়োজন থাকে এমপ্লয়ীদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য, বা তারা যেন আরও কাজে আগ্রহী হয়। এর মধ্যে এরকম একটা উদ্যোগ হচ্ছে, মনে করেন এমপ্লয় অফ দ্য মান্থ, যেমন এই মাসে হচ্ছে সবচেয়ে ভালো কাজ করছে কোন এমপ্লয়, তো এরকম তারা হচ্ছে সেলিব্রেশন করে বা সার্টিফিকেট দেয়, তাদের একটা চিঠি দেয়, ওই চিঠিগুলো যুক্ত করতে পারেন। অথবা এমপ্লয় অফ দ্য উইক হতে পারে, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের আয়োজন করে যেগুলো আর কি এমপ্লয়ীদেরকে উৎসাহিত করে। এমন যেই সেলিব্রেশন আপনি পাবেন লেটার, ওইটা যুক্ত হতে পারে, এটাই হচ্ছে রেফারেন্স লেটার হিসেবে থাকতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট। এর মধ্যে আমরা মূল ব্যাপার দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে আমাদের সিভি, আর একটা হচ্ছে পোর্টফোলিও। আর বাকি যে জিনিসগুলো আছে এগুলো কখন কাজে লাগবে বলে দিলাম। যদি সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই ভালো, আর না করলেও খুব আহামরি কোনো প্রবলেম হবে না।
আচ্ছা, এইবার আমরা কথা বলবো হচ্ছে ডিজাইন পরীক্ষা নিয়ে, ঠিক আছে? মানে প্রথমে আমরা ডকুমেন্ট সংগ্রহ নিয়ে কথা বললাম, এরপরে আমরা ডিজাইন পরীক্ষা নিয়ে কথা বলবো, এরপর বলবো মৌখিক পরীক্ষা সম্পর্কে। এবার হচ্ছে ডিজাইন পরীক্ষা হবে, ঠিক আছে? আপনি সিভি জমা দিলেন, সিভি জমা দেওয়ার পরে আপনাকে হয়তো হাই হ্যালোর জন্য একটা পার্ট থাকবে, ওইখানে গিয়ে আপনার কিছু পরিচয় বা কিছু কথাবার্তা বলা হবে। এর পরবর্তীতে হয়তো আরেক জায়গায় আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, মৌখিক পরীক্ষা দিলেন, মৌখিক পরীক্ষার পার্টটা আমরা পড়ে দিব কারণ হচ্ছে এটা একটু বড় আলোচনা। তো এরপরে মৌখিক পরীক্ষা শেষ হইলে হয়তো আপনাকে লাস্ট স্টেপে গিয়ে হচ্ছে ডিজাইন পরীক্ষা নেওয়া হবে, অথবা লাস্ট স্টেপেও মানে মৌখিক পরীক্ষাটা হইতে পারে, এগুলা মানে আগে পরে হইতে পারে। এখন তো ডিজাইন পরীক্ষার জন্য নেওয়া হবে অবশ্যই। তো ডিজাইন পরীক্ষায় আপনাকে কি দেওয়া হবে, হয়তো একটা ডিজাইনে আপনাকে একটা বিবরণ দেওয়া হলো যে আমাদের একটা পোস্ট ডিজাইন করে দেন, আপনাকে হচ্ছে এতক্ষণ সময় দেওয়া হলো, হয়তো 20 মিনিট, আধা ঘন্টা এরকম সময় দেওয়া হলো, একটা কম্পিউটার আপনাকে দিয়ে দিবে, বলবে এখানে বসে আপনি একটা ডিজাইন করেন, অথবা এই ধরনের একটা ডিজাইন করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা করা হয় এটা হচ্ছে একটা ফ্রি ডিজাইনই করতে দেওয়া হয়। মানে ফ্রি বলতে হচ্ছে মানে আপনার মনের ইচ্ছা মতোই যে একটা পোস্টের ডিজাইন করেন, বা একটা থাম্বনেল ডিজাইন করেন, একটা কভারের ডিজাইন করেন, একটা লোগো ডিজাইন করেন, এরকম কিছু একটা দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পোস্ট ডিজাইনটা বোধহয় থাকে, কারণ এইটা তো মানে সব কোম্পানির জন্যই লাগে, এই জন্য এটা থাকে। তো এখন আপনাকে যেমন বলা হলো যে একটা পোস্ট ডিজাইন আপনি করেন, দেখেন তখন এখন এই মুহূর্তে আপনি তো আর আপনার কম্পিউটারে নাই, আপনি আছেন হচ্ছে এই কোম্পানির কম্পিউটারে। তাদের ওইখানে হতে পারে যে কোম্পানির মধ্যে মানে কি নাই, কোনো সফটওয়্যার বা অন্যান্য রিসোর্স নাই, এরকম হতে পারে না? এই জন্য আপনি যেটা করবেন সব সময় আপনার প্যান ড্রাইভে কী করবেন, একটা সফটওয়্যার ক্যারি করবেন, আপনি একটা প্যান ড্রাইভ ক্যারি করবেন, অবশ্যই থাকবে তাদের ওখানে, যেহেতু তারা ডিজাইন রিলেটেড মানে জবের জন্য অফার করছে, তাদের এখানে অবশ্যই থাকবে। কিন্তু এরপরও আপনি হচ্ছে সেফটির জন্য কি করবেন, একটা প্যান ড্রাইভ আপনি হচ্ছে সাথে রাখবেন, যেটার মধ্যে আপনার সফটওয়্যার থাকবে, আপনি জন্য চাইলেই আপনার ওই সফটওয়্যারটা সেখানে ইনস্টল করে ফেলতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে এক নাম্বার, যে আপনি প্যান ড্রাইভটা রাখবেন। আর 2 নাম্বার হচ্ছে তাদের কম্পিউটারে কিন্তু বিভিন্ন রিসোর্স নাও থাকতে পারে, ঠিক আছে না? যে আপনার হয়তো একটা শেপ লাগবে, একটা ফন্ট লাগবে, হ্যাঁ, এই জিনিসগুলো তাদের কম্পিউটারে কিন্তু না থাকতে পারে। এই জন্য আপনি কি করবেন, আগে থেকে আপনার প্যান ড্রাইভের মধ্যে এই ফন্টগুলো সুন্দর করে গুছিয়ে রাখবেন, ঠিক আছে? জাস্ট ইনস্টল করে ফেললেন, 1 মিনিট লাগবে না, ঠিক না? তো ইনস্টল করে আপনি আপনার মনের মতো ডিজাইনটা কিন্তু তাহলে করতে পারবেন, না হলে আবার খুঁজে করতে গেলে অনেক সময় লেগে যাবে, ডাউনলোড বা অন্যান্য হয়তো তাদের নেট স্লো থাকতে পারে, অথবা হয়তো নেটই থাকলো না, আপনি অন্যান্য কোনো রিসোর্স পেলেন না। তাহলে প্রথম কথা হচ্ছে কি করব, আমরা একটা প্যান ড্রাইভ রাখবো, যেটার মধ্যে আমরা সফটওয়্যার এবং হচ্ছে আমাদের কিছু রিসোর্স রেখে দিব, যেগুলো দিয়ে খুব অল্প সময়ে আমরা ডিজাইনটা করে ফেলতে পারি। আচ্ছা, 1। 2 নাম্বার যেটা করব, যে অনেক জায়গায় হয়তো মানে যদি আপনার এমন হয় যে না তাদের হচ্ছে সফটওয়্যার সব কিছুই আছে, ঠিক আছে না, অথবা যদি এমন হয় যে না প্যান ড্রাইভও অ্যালাউ না, হ্যাঁ এমন হওয়ার কথা না, কিন্তু যদি হয় যে প্যান ড্রাইভও অ্যালাউ না, তাহলে ওই ক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনি আগে থেকে আপনি যখন কোনো একটা কোম্পানিতে যাবেন তখন তো আপনি জানবেন যে আমি কোন কোম্পানিতে যাচ্ছি। যেমন মনে করেন একটা ঔষধ রিলেটেড কোম্পানিতে আপনি যাবেন, যারা মানে মেডিসিন নিয়ে কাজ করে, তাহলে কি করবেন, আপনি আগেই মেডিসিন রিলেটেড কিছু পোস্ট দেখে নেবেন, হ্যাঁ, যে কিভাবে মানে ওই পোস্টগুলোর ডিজাইন করা হয়, এবং আপনি খুব সহজ সিম্পল ডিজাইনগুলো দেখবেন, যেগুলো হয়তো ইলাস্ট্রেটরে থাকা যেই সিম্পল শেপগুলো আছে, যেমন হচ্ছে মানে রেক্টেঙ্গল শেপ, ইলিপস শেপ, পলিগন শেপ, স্টার শেপ, এই শেপগুলো দিয়েই সুন্দর করে তৈরি করে ফেলা যায়, এবং সিম্পল 2-1টা কালার দিয়েই ডিজাইনটা সুন্দর লাগতেছে। এই ধরনের কিছু ডিজাইন ফরম্যাট আপনি মুখস্থ করে ফেলবেন। কিভাবে মুখস্থ করবেন জিনিসটা দেখাই। এটার জন্য আমরা মনে করেন কিছু, এই যে মনে করেন ইজি কিছু ডিজাইন কনসেপ্ট আমি আপনাদেরকে দেখাই। এগুলো আপনি হচ্ছে ফ্রিপিক থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন। আমরা এখান থেকে প্লেস করতেছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমার 11টার মতো আসছে, অনেক। আচ্ছা, এখানে দেখেন এই যে ডিজাইনগুলো আমরা দেখতেছি সবই কিন্তু হচ্ছে খুবই সহজ ডিজাইন। একটু ছোট করি, আগে থেকেই রেখে দিলে হয়তো ভালো হতো।
খুব যে দারুণ কিছু করতে হবে এমন না, ওইখানে যারা যাবে সবাই তো উপস্থিতি কাজ করবে। তো আপনি যদি এই বিষয়গুলো খেয়াল করেন তাহলে দেখবেন উপস্থিত যারা কাজ করবে, উপস্থিত কাজ কিন্তু খুব একটা সুন্দর হয় না। হ্যাঁ, মনে করেন যে আপনি অনেক ভালো ডিজাইন পারেন, এরপরেও উপস্থিত কাজ না সুন্দর হইতে পারে, কারণ যারা ভালো ডিজাইনার তারাও কিন্তু সব সময় একবারে 100তে 100 কাজ করে না। অনেক ডিজাইন ভালো হয়, অনেক ডিজাইন ভালো হয় না, হয়তো 3টার মধ্যে 2টা ভালো হয়, একটা ভালো হয় না। তো আপনি উপস্থিত যখন করবেন তখন হচ্ছে এমনিতেই একটা টেনশন থাকবে, যার কারণে হয়তো ডিজাইন সুন্দর হবে না, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক না। এই জন্য আপনি যদি কি করেন যে আগে থেকেই যদি আপনি এই ধরনের ডিজাইন দেখে রাখেন বা মানে একটা ডিজাইন আইডিয়া মুখস্থ করে যান যে আমি কি করব, এরকম ডিজাইনগুলো করব, দেখেন তাহলে কি করলেন, মানে তারা যেই টেক্সটগুলো দিবে সেই অনুযায়ী মনে করেন আপনি কি করলেন যে তাদের টেক্সটগুলোকে একটা ফোকাস টেক্সট এখানে সেট করলেন, এইভাবে একটু বাঁকা করে এই 2টা কালার দিলেন, ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম দিলেন, এগুলো মনে করেন মুখস্থ করে ফেলছেন যে আমি কি করব, একটা ডিজাইন কালো করব। এখন তাদের যদি পুরা মানে কনসেপ্টটি ভিন্ন হয়, যে না তাদের হচ্ছে কি মানে তারা হচ্ছে কিডস প্রোডাক্ট অথবা ফিমেল প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে, তাহলে ওই ক্ষেত্রে আপনাকে পিঙ্ক কালার বা এই জাতীয় কালার ইউজ করা লাগবে, ওইটা আপনি বুঝবেন। কিন্তু যদি এমন হয় যে না সব ধরনের ব্যাকগ্রাউন্ডে কাজ করা যায়, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড কিন্তু মুখস্থ করছেন যে আমি এটার মধ্যে কালো ব্যাকগ্রাউন্ড দিব, আগেই আপনার এটা মুখস্থ। এরপরে কি আমি এটার মধ্যে হচ্ছে নীল এবং অরেঞ্জ ব্যবহার করব, আর সাদা তো থাকবেই, তাহলে কালো ব্যাকগ্রাউন্ড আপনার মুখস্থ, নীল এবং অরেঞ্জ আপনার মুখস্থ, এরপরে কি আর সাদা হচ্ছে অন্যান্য কাজে, সব কাজে আপনি ব্যবহার করবেন। তাহলে কি হবে যে অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু এই ফরম্যাট মুখস্থ করে গেছেন, আগে বাড়িতে একবার 2বার প্র্যাকটিস করে যাবেন, তখন গিয়ে আপনি যখন বসবেন আপনার তো সব মুখস্থ হয়ে আছে, আপনি শুধু হচ্ছে করতে থাকবেন। ঠিক আছে, মানে তারা যেই লেখা অল্প কিছু লেখা দিবে, আপনি দেখা যাবে যে আপনি যদি এমনিতেই আধা ঘন্টা চেষ্টা করতেন তারপরও দেখতেন যে আপনার হচ্ছে ডিজাইন দাঁড়াচ্ছে না। ঠিক আছে, হয়তো আপনি মানে কোনো রকম ডিজাইন দাঁড় করায় দিতেন, কিন্তু এখন যেটা হবে আপনি 5 মিনিটের মধ্যেই ডিজাইন দাঁড় করা ফেলবেন, 10 মিনিটের মধ্যেই ডিজাইন দাঁড় করা ফেলবেন। ঠিক আছে, অথবা মনে করেন আপনি কি করলেন এরকম, মানে আমি বলতেছি না যে একটা ডিজাইন ফরম্যাট আপনি মুখস্থ করবেন, আপনি মিনিমাম 4-5টা ডিজাইন ফরম্যাট মুখস্থ করবেন। এটা মুখস্থ করতে কি তেমন কিচ্ছু না, আপনি হয়তো মোবাইলে রেখে মানে মোবাইলে হচ্ছে এই পিকচারগুলো কালেক্ট করে রাখলেন, মানে মোবাইলে রাখলেন, পরবর্তীতে ওইখানে যখন যাবেন ইন্টারভিউয়ের আগে একবার দেখেও নিতে পারবেন। মানে মুখস্থ করে যে সব রাখতে হবে ব্যাপারটা তো এরকম না। আচ্ছা, তাহলে আপনি এগুলা বাছাই করে রাখলেন মোবাইলে, তাহলে দেখেন আমরা এটা হচ্ছে ফরম্যাট মুখস্থ করে ফেলেছি। এরপরে 2 নাম্বার একটা সাদা ফরম্যাট আপনি মুখস্থ করলেন, যেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড হবে সাদা, এটার মধ্যে দেখেন হালকা করে হচ্ছে এই বড় টেক্সটগুলোকে মানে স্টক আকারে ব্যবহার করা হয়েছে। এরপরে হচ্ছে এইখানে কালো আর লাল কালার ব্যবহার করা হয়েছে, তো লালটা টকটকে লাল না, বা লালের মধ্যে একটু ভদ্রতা আছে, এরকম একটি লাল, আর কালোটা একবারে কুচকুচে কালো না, একটু হচ্ছে গ্রে টাইপের কালো। তাহলে এই 2টা কালার আমরা ব্যবহার করব, এবং এখানে আমরা সাদা কালো করে ব্যবহার করব যে যদি কোনো অবজেক্ট থাকে। তাহলে দেখেন আপনার ডিজাইন ফরম্যাট মুখস্থ। এরপরে আসেন দেখেন এখানে নিচে আমরা হালকা করে একটা ব্যাকগ্রাউন্ড একটু গ্রে কালারের মধ্যে ব্যবহার করলাম, এবং সাথে ব্লু এবং হচ্ছে অরেঞ্জ, ব্লু অরেঞ্জ সাথে হচ্ছে ব্ল্যাক, ব্লু অরেঞ্জ ব্ল্যাক, এই 3টা এখানে আছে কালার, তো আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে দেখেন এখানে হচ্ছে ইয়েলো অ্যান্ড হচ্ছে ব্ল্যাক আছে, ব্ল্যাকের ফরম্যাটটা দেখেন, এই পাশে হচ্ছে লেফট অ্যালাইন, এগুলো আছে। এরপরে হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে ব্লুর মধ্যে করা হয়েছে, তো এইখান থেকে কিছু লেখা আছে, কিছু এখান থেকে দেখেন এই যে এভাবে ব্যবহার করা হয়েছে। আপনার হয়তো এটা থাকলো না, আপনি এটা ব্যবহার করলেন না, সরাসরি এই জায়গাতে একটা প্রোডাক্টের ছবি ব্যবহার করলেন, এইভাবে দিলেন। ঠিক আছে, এরপরে দেখেন লাল ফরম্যাট, লাল সাদা হলুদ এর মধ্যে করা হয়েছে, এখানে হালকা কিছু এলিমেন্ট দেওয়া হয়েছে, গোল এলিমেন্ট, একটা প্লাস এলিমেন্ট, এই যে যেগুলো আছে এগুলো আপনি হচ্ছে কোনো বাইরের কোনো এলিমেন্টের প্রয়োজন পড়বে না, আপনি এমনিতেই ডিজাইন করে ফেলতে পারবেন এগুলা। ঠিক আছে, এইখানে দেখেন হয়তো আপনি এই ফরম্যাটটা মুখস্থ করলেন যে এটা হচ্ছে ব্লু আমি নিচে ব্যবহার করব, উপরে হচ্ছে হোয়াইট অ্যান্ড অরেঞ্জ ব্যবহার করব। ঠিক আছে, তাহলে দেখেন এই যে এখানে আসেন, এটার মধ্যে হচ্ছে পার্পল এবং হচ্ছে অরেঞ্জ ব্যবহার করা হয়েছে, একটু ডার্ক অরেঞ্জ আর কি, এরকম অরেঞ্জ ব্যবহার করা হয়েছে। এরপরে দেখেন এটার মধ্যে হচ্ছে ওই পিঙ্ক কালার টাইপের, আর বা এটাকে ম্যাজেন্টা অ্যান্ড হচ্ছে পার্পল টাইপের একটা কালার ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে গোল্ডেন অ্যান্ড হচ্ছে এটা কি, এটা হচ্ছে টার্কি ব্লু কি না জানি না, মানে এই জাতীয় একটি ভিন্ন একটা ব্লু ব্যবহার করা হয়েছে আর কি। এখানে দেখেন অরেঞ্জ, তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে পার্পল ব্যবহার করা হয়েছে। এই যে আমরা কয়েকটা ডিজাইন দেখলাম, কোনো ডিজাইন কি কঠিন? সবগুলা ডিজাইন কিন্তু সহজ, গোল শেপ, চারকোনা শেপ, এগুলা দিয়ে বানানো হয়েছে। প্রত্যেকটা ডিজাইন যদি আপনি খেয়াল করে দেখেন, দেখবেন একবারে বেসিক শেপ দিয়ে বানানো হয়েছে। এবং এরপরে দেখেন
এই যে ফন্ট, আপনার কাছে তো ফন্ট থাকবেই, এছাড়া হচ্ছে আপনি এরকম বোল্ড ফন্ট মানে যেগুলো ব্যবহার করলে ভাল লাগে, একটা ফন্টের স্টাইল মুখস্থ করলেন, এতদিন যাবত ডিজাইন শিখতেছেন, দুই একটা তো মুখস্থ থাকারই কথা। এরপরেও যদি না থাকে তাহলে, আর আমরা যেটা মানে যেটা করতে হবে এটা হচ্ছে যে আমরা তো ডিজাইন যখন করি তখন বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করি, কিন্তু এরকম কিছু ফন্ট সেট করতে হবে আপনার মাথায় যে এইটা দিয়ে ফোকাস হয় শব্দ, ঠিক আছে, এটা হচ্ছে বোল্ড ফন্ট বা এটা হচ্ছে ডিসপ্লে ফন্ট। তো এই ধরনের কিছু জিনিস আপনার হচ্ছে মুখস্থ করতে হবে। এরপরে হচ্ছে মানে আমি প্যারাগ্রাফে কোন ফন্টটা ইউজ করব, বোল্ডে কোনটা ইউজ করব, এরকম দুই একটা মুখস্থ করলেই হবে, ঠিক আছে। তো আপনি কি করলেন, এরকম 4-5টা ফরম্যাট আপনি মুখস্থ করে ফেলছেন, যে আমাকে যদি ডিজাইন করতে দেয় আমি হচ্ছে ডিজাইনে বসেই ব্যাকগ্রাউন্ডের কালারটা নীল নীল করে ফেলবো, এরপরে হচ্ছে উপরে লেখার কালার হবে হচ্ছে সাদা আর হলুদ, হ্যাঁ, অথবা আমি হচ্ছে বসেই ব্যাকগ্রাউন্ডের কালার হবে হচ্ছে হোয়াইট, এরপরে উপরে হবে হচ্ছে কালো কালার আর হচ্ছে লাল কালার, ঠিক আছে। তাহলে এইভাবে আপনি কি করছেন, সব কিছু মুখস্থ করে ফেলছেন। তখন যেটা হবে, আপনাকে যদি 1 ঘন্টা সময় দেয়, আসলে আমি কয়েকজনের সাথে কথা বলছি যারা জবে গেছিল, তাদের কাউকে হচ্ছে মানে 1 ঘন্টার নিচে কাউকে সময় দেয় নাই, সময় আরও বেশি দিছে, এরকম হয়েছে, ঠিক আছে। যেহেতু জব ইন্টারভিউ তারা ওইভাবেই ব্যবস্থা করবে। কিন্তু আপনাকে যদি অল্প সময় দেয়, মানে একটা ডিজাইন করতে তো টাইম লাগে, এটা তারা জানে, ঠিক আছে। এই জন্য আপনাকে যদি 1 ঘন্টা সময় দেয়, মানে অন্যরা যদি 1 ঘন্টায় একটা ডিজাইন রেডি করে এবং অনেক কনফিউশনের মধ্যেই রেডি করবে, কিন্তু আপনি মানে অনেকটা কনফিডেন্ট নিয়ে ওই একই টাইমের মধ্যে 4টা ডিজাইন রেডি করে ফেলতে পারবেন। তাহলে কি বলছিলাম, যে মানে তারা যদি হচ্ছে একটা ডিজাইন রেডি করে, আপনি সেই সময়ের মধ্যেই 4টা ডিজাইন রেডি করে ফেলতে পারবেন, ঠিক আছে। এবং আপনি যদি এটা করেন তাহলে যেটা হবে, এমন কিন্তু মানে হবে না বা হওয়ার কথাও না যে আমরা আপনাকে একটা ডিজাইন করতে বলেছি আপনি 4টা কেন করেছেন, এটা আপনাকে কেউ বলবে না। বরঞ্চ আপনি যদি 4টা করেন, তখন যখন তারা হচ্ছে ডিজাইনগুলো দেখবে বা বিবেচনা করবে প্রত্যেকের ডিজাইন নিয়ে, তখন হচ্ছে তাদের চিন্তা কিন্তু কি থাকবে, তাদের ওই একটা ডিজাইনের মধ্যেই থাকবে, বা একটা ডিজাইনের কোথায় কোন এলিমেন্ট ব্যবহার করছে, কি কি করছে না করছে, কি কালার ব্যবহার করছে, এগুলাতেই থাকবে। কিন্তু আপনি যখন 4টা ডিজাইন করবেন, আপনার ওইখান থেকে হয়তো তারা একটা অ্যাকসেপ্ট করলেও ওই 4টার ব্যাপারে কিন্তু তাদের মাথায় থাকবে যে আপনি হচ্ছে 4টা ডিজাইন করছেন, অথবা তারা সবগুলাই অ্যাকসেপ্ট করবে, এরকম আর কি। তো এইভাবে করলে খুব সহজেই আপনি কি করতে পারবেন, মানে ডিজাইন পরীক্ষা দিতে পারবেন, এইখানে আপনার কোনো হচ্ছে ঝামেলা হবে না, ঠিক আছে। এই হচ্ছে ডিজাইন পরীক্ষার ব্যাপারে গেল। তো প্রথমে আমরা ডকুমেন্ট নিয়ে আলোচনা করলাম, এরপরে ডিজাইন পরীক্ষা নিয়ে আলোচনা করলাম, এখন আমরা হচ্ছে ইন্টারভিউ বোর্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো চলুন, এখন সবার প্রথমে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে প্রশ্নের উত্তর কিভাবে দিবেন, সঠিক উত্তর দিবেন নাকি ভুল উত্তর দিবেন, কমেন্টে লিখে ফেলেন সবাই। এবং আমাদের যে এই যে প্রশ্নের উত্তরগুলো হবে, এগুলোর জন্য হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকেরই সময় দিব, এবং হচ্ছে যেটা করবেন এটা হচ্ছে লিখে ফেলবেন কমেন্টে, মানে মেসেজ বক্সে লিখে ফেলবেন, অল্প করে সময় দিব, এরপরে হচ্ছে আমরা উত্তরটা দেখব, তাহলে আমাদের হচ্ছে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে। তাহলে এখন এই যে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে আমরা কি সঠিক উত্তর দিব নাকি ভুল উত্তর দিব, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এখানে সবাই লিখেছে হচ্ছে সঠিক উত্তর দিব। তো বাকি যারা আসবে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার সাথে, তারাও তো সঠিক উত্তরই দিবে, তাহলে আপনাকে কেন নিবে, তাহলে তো তাদেরকেই নেওয়া উচিত, ঠিক আছে না। এই জন্য আমাদেরকে যে উত্তর দিতে হবে এটা হচ্ছে ব্যতিক্রম উত্তর দিতে হবে, সঠিক তো দিবই, এরপরেও ব্যতিক্রম ধর্মী উত্তর দিতে হবে যেন সবার থেকে আলাদা হয়, অথবা একটা স্মার্ট অ্যান্সার দিতে হবে যেটা দিয়ে বুঝবে যে আপনি আসলেই বুদ্ধিমান, ঠিক আছে, এমন উত্তর আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এরপরে আসেন আপনাদেরকে একটা গল্প শোনাই, হ্যাঁ, গল্পটা হয়তো অনেকেই জানেন, এরপরেও আমরা গল্পটা শোনাই, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ইন্টারভিউ বোর্ডের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ফেরাউনের গল্প। আচ্ছা, নিজেকে ওই যে ক্ষুধা দাবি করছিল এমন লোক, তো সেই লোক একবার হচ্ছে স্বপ্নে দেখছে যে তার মানে সবগুলো দাঁত একটা একটা করে খুলে পড়ে যাচ্ছে। পরে সে হচ্ছে সেই এলাকার যারা বড় বড় জ্যোতিষী ছিল তাদেরকে ডাকছে, এটার যারা হচ্ছে আলেম ছিল, জান্নাওয়ালা লোক ছিল, তাদেরকে ডাকছে যে এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্য। তো সবাই আসছে, আসার পরে হচ্ছে সবাই ব্যাখ্যা করছে
যে আপনার চোখের সামনে আপনার পরিবারের যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই এক এক করে মারা যাবে। ঠিক আছে, শুধু একজন একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছে। সে কি ব্যাখ্যা করছে? যে আপনি আপনার মানে পরিবার বা আত্মীয় স্বজনের যত মানুষ আছে সবার চেয়ে বেশি দিন আপনি বাঁচবেন। তো এরপরে ফেরাউন যেটা করছে, সে হচ্ছে বাকি যারা ব্যাখ্যা করছিল যে সবাই মারা যাবে তাদেরকে সে জেলে পড়ছে। আর যেই ব্যক্তি বলছে যে আপনি সবার চেয়ে বেশি দিন বাঁচবেন, তো তাকে হচ্ছে পুরস্কৃত করছে। এবং ফেরাউন হচ্ছে সবার সামনে হচ্ছে এই বিষয়টা শেয়ার করছে যে আমি জানি যে যারা ব্যাখ্যা করছে সবাই সঠিক ব্যাখ্যাই করছে। হ্যাঁ, এবং সবার কথার মিনিং একটাই, যে আমি বেশি দিন বাঁচবো বা আমার চোখের সামনে সবাই মারা যাবে, একই মিনিং। কিন্তু তারা হচ্ছে খুবই অভদ্রভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে, বা মানে সুন্দরভাবে প্রেজেন্ট করে নাই, মন্দভাবে প্রেজেন্ট করছে জিনিসটাকে, যে আপনার চোখের সামনে সবাই মারা যাবে। আর এই ব্যক্তি খুব সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে বা ইতিবাচকভাবে প্রেজেন্ট করছে, যার কারণে আমি তাকে পুরস্কৃত করলাম আর তাকে হচ্ছে আমরা কি শাস্তি দিলাম। তো এইখান থেকে আমরা যেটা শিখতে পারি, এটা হচ্ছে সঠিক উত্তর সবসময় হচ্ছে কাজের হয় না। সঠিক উত্তরটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করে দিতে হয়। এই জায়গাটাই হচ্ছে ইন্টারভিউ বোর্ড। এবং ইন্টারভিউ বোর্ডের মধ্যে আমাদেরকে কি করতে হয়? উত্তর সঠিকভাবে চেয়েও আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করতে হয়। তাহলে প্রথম আমরা এইখানে যে প্রশ্নগুলো রেখেছি এগুলো হচ্ছে কমন প্রশ্ন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এগুলো বিভিন্ন জায়গার প্রশ্ন, ছোট কোম্পানি, মাঝারি কোম্পানি, বড় কোম্পানি। তো এমনও হইতে পারে যে এখান থেকে হয়তো আপনি 2-1টা প্রশ্নের সম্মুখীন হবেন আর কোনো মানে প্রশ্নই আপনাকে করা হবে না, এরকম হতে পারে। কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনি এই প্রশ্নগুলো আয়ত্ত করে ফেলেন তাহলে দেখা যাবে যে বাড়তি হয়তো কোনো প্রশ্ন আপনাকে করবেই না। যদি 2-1টা করে তাহলে আপনি উপস্থিত বুদ্ধিতে সেখান থেকে উত্তর দিতে হবে। সব যে একবারে কমন প্রশ্ন করবে এমন তো না। কিন্তু এইখানে মোটামুটি মানে অ্যাভারেজ কি বলে এটাকে, কমন মোটামুটি সব ধরনের প্রশ্নগুলোই আছে। ঠিক আছে, তো চলুন আমরা একটা একটা করে শুরু করি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ডিজাইন বিষয়ক আপনাকে এই যে প্রশ্নগুলো, এগুলো আমাদের স্পেশাল পরীক্ষা নামে একটা পরীক্ষা হতো একবারে লাস্ট পরীক্ষা হিসাবে। তখন আমরা হুট করে একদিন হচ্ছে স্টুডেন্টদেরকে মানে পরীক্ষায় ডাকতাম এবং ইন্টারভিউয়ের মতো প্রশ্ন করতাম, যার কারণে তাদের কোনো পূর্ব প্রস্তুতি থাকতো না। তারা হচ্ছে মানে একটা ইন্টারভিউয়ের সিচুয়েশনের মধ্যেই তারা পড়ে যেত, যে ইন্টারভিউ দিতে গেলে যেরকম হুট করে প্রশ্ন করছে কি উত্তর দিবে এটা খুঁজে পাচ্ছে না, এরকম পরিস্থিতিতে পড়তো। এবং তারা হচ্ছে সেইখানে তাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করতো। এটা তাদের জন্য একটা ভালো অভিজ্ঞতা হইতো। কিন্তু যেটা প্রবলেম দেখলাম এটা হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টরা উত্তর দিতে পারতো না। না দেওয়ার কারণে এখন যেহেতু পরীক্ষা আমরা তো এখানে শিখেও দিতে পারি না, যার কারণে দেখা যেত যে উত্তরটা শেখা হইতো না, শুধু প্রশ্নটা জানা হইতো। এই জন্য আমরা ভাবলাম যে এটা ক্লাসে আলোচনা হোক, প্রশ্ন উত্তর সবই আলোচনা হোক, তো এখান থেকে আমাদের শেখা হোক অনেক কিছু। তো এই জন্য মূলত আমরা হচ্ছে ক্লাসের মধ্যে জিনিসটাকে আনছি। এখন হয়তো আমাদের স্পেশাল পরীক্ষা আর হবে না। আচ্ছা, তো এখন দেখেন আমাদের প্রথম প্রশ্ন কি, যে ডিজাইন বিষয়ক আপনার পূর্বের অভিজ্ঞতা কি বা এক্সপিরিয়েন্স কি, পাস্ট এক্সপিরিয়েন্স কি। তো এই জিনিসটা আপনারা হচ্ছে দ্রুত কমেন্ট বক্সে লিখে ফেলেন। আমার এখানে একটা টাইমার আছে, 30 সেকেন্ডের টাইমার। আমি চাইলে 30 সেকেন্ড করে সময় দিতে পারি, কিন্তু এত সময় না নিয়ে আপনারা এর আগেই লিখে ফেলবেন যে এই ব্যাপারে আপনি কি উত্তর দিবেন। ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি নিজে কি উত্তর দিবেন, এটা অনলাইন পরীক্ষা হোক বা অফলাইন, আপনি কি দিবেন এটা লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। আমি টাইমার অন করতেছি, দেখি কত দ্রুত উত্তর দেন আপনারা। তো আমাদের যেটা উত্তর আসছে এটা হলো যে ভালো, বেশ ভালো, এই জাতীয় উত্তর আসছে। তো এটা যদি দিই তাহলে উত্তরটা সঠিক হবে কি না আমরা চলুন দেখি। তাহলে দেখেন আমাদের উত্তর উত্তর হচ্ছে না, সাধারণ যেটা উত্তর এটা হলো যে আমার গ্রাফিক ডিজাইনে 3 বছরের অভিজ্ঞতা আছে। আমি লোগো, সোশ্যাল মিডিয়া পোস্ট, প্যাকেজিং ডিজাইন সহ বিভিন্ন ধরনের ডিজাইন পারি। এটা হচ্ছে সঠিক উত্তর। আর যদি আমরা স্মার্ট উত্তর দিতে চাই, আরও ভালো উত্তর দিতে চাই, তাহলে আমরা কি দিব? তখন আমরা উত্তর দিতে পারি এইভাবে। আচ্ছা, আরেকটা বিষয় বলে নেই, এটা হচ্ছে এখানে যে উত্তরগুলো আছে এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে যেহেতু সংগ্রহ করেছি বা লিখেছি, যেগুলো নিজে সরাসরি লিখে ফেলেছি, তো ওগুলো তো হচ্ছে মানে একটু সহজ ভাষায় লেখা আছে, আর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি।
তো সেগুলো আবার হচ্ছে একটু কঠিন ভাষায় লেখা আছে। এগুলো আমি ঠিক করার চেষ্টা করছি, সবগুলোই সহজ করে ফেলবো। তবে আজকে হয়তো আপনারা সহজ ভাষাটা পাবেন না, আমি আবার বলে দিব মুখে, তাহলে পেয়ে যাবেন। আচ্ছা, তো স্মার্ট উত্তর কি? এটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনে আমার যে 3 বছরের অভিজ্ঞতা আছে, এটাতে আমি হচ্ছে নানা ধরনের চ্যালেঞ্জ নিয়েছি। হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডকে তাদের আইডেন্টিটি তৈরি করার জন্য কাস্টম সমাধান দিয়েছি বা কাস্টমাইজ সমাধান দিয়েছি। এরপরে হচ্ছে আমার ডিজাইনটা কেবল শুধু যে দেখার জন্য বা মানে শুধু পোস্ট করবে এই জন্যই না, বরং আমি ডিজাইন করি ব্যবসার মেসেজকে, গ্রাহকের যেই ব্যবসা আছে তার মেসেজকে কার্যকরীভাবে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখানে দেখেন বেশ কিছু পয়েন্ট আছে। একটা হচ্ছে আপনার অভিজ্ঞতার কথা তো জানান দিচ্ছেই, আবার আপনি যে চ্যালেঞ্জ নিয়েছেন কিছু এটা বলতেছে, আবার কি করছেন বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছেন এটা বলতেছে, এবং হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে একটা করে মেসেজ থাকে, এই ব্যাপারটাও হচ্ছে জানাচ্ছেন আপনি। এটি আপনি আপনার মতো করে সহজ করে বলবেন, কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনার এই উত্তরের মধ্যে কি করতে পারে, থাকতে পারে। তো বেশ ভালো উত্তরের চেয়ে এগুলো অনেক বেশি ভালো। আচ্ছা, এরপরে চলেন আমরা দ্বিতীয় বিষয় সম্পর্কে জানব। তো এই যে প্রশ্ন, এটা হচ্ছে কোন সফটওয়্যারটি আপনার জন্য ফ্যামিলিয়ার বা আপনি কোনটাতে স্পেশালিস্ট, উত্তর দিয়ে দেন। উত্তর চলে আসছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এগুলো হচ্ছে উত্তর। তো এখন আমরা যেটা দেখব যে উত্তর কি, চলেন একটা একটা করে দেখি না, দেখে ফেলছেন। তারপরে একজন হচ্ছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, কেউ বলবে অ্যাডোবি ফটোশপ, আমি দক্ষ। হ্যাঁ, আচ্ছা, আর যদি স্মার্ট উত্তর হয় তাহলে এটা কি হবে, এটা আমরা দেখি চলেন। মানে এটাই যে উত্তর হইতে হবে এমন না, আমি একটা একটা করে উত্তর রেডি করছি যেন আপনাদেরকে জানাইতে পারি জাস্ট। আর এছাড়াও আপনি নিজের বুদ্ধিতে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, স্মার্ট উত্তর হলো যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর টুল আমার পছন্দের। ঠিক আছে, এটা আমার পছন্দের টুল, তবে প্রজেক্টের প্রয়োজনে আমি অন্য অন্য সফটওয়্যারও ব্যবহার করি। মানে কি বোঝা যাবে যে আপনি অন্য অন্য সফটওয়্যার সম্পর্কেও আপনার নলেজ আছে, শুধু যে আপনি এই দুইটাইতেই আছেন এমন না, কিন্তু এই দুইটা কিন্তু সবচেয়ে সেরা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার। ঠিক আছে, এই দুইটা পারলে অন্য কিছু লাগে না, কিন্তু এরপরেও মানে অনেকেই চায় যে না অন্য কিছুতে দক্ষতা থাকুক জানুক। আচ্ছা, এবং হচ্ছে কারণ কি আপনি অন্য অন্য সফটওয়্যার কেন ব্যবহার করেন, কারণ হচ্ছে প্রতিটি প্ল্যাটফর্মে আপনি কাস্টম সলিউশন দিতে পছন্দ করেন। ঠিক আছে, এখন যদি প্রশ্ন আপনাকে না করে যে অন্য কোন কোন সফটওয়্যার আপনি পারেন বা কোনটাতে আপনার জানাশোনা আছে, তাহলে তো বলার দরকারই নাই। কিন্তু যদি করে বসে, তখন তো আপনার বলতে হবে। তাহলে আপনি হচ্ছে গ্রাফিক ডিজাইনের অন্য অন্য কিছু সফটওয়্যার সম্পর্কে একটু নলেজ রাখবেন এবং এগুলাকে দু একদিন ব্যবহার করবেন, দেখবেন দেখবেন যে আপনি সবই পারেন মোটামুটি। যেমন এর মধ্যে আছে ইনডিজাইন, করেলডো, ফিগমা, ক্যানভা। হ্যাঁ, তো বিশেষ করে ক্যানভাটা আপনি দেখতে পারেন, হ্যাঁ ইনডিজাইনও দেখতে পারেন চাইলে। তো এগুলো হচ্ছে দেখতে পারেন। ঠিক আছে, আরও এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো আপনি কি করতে পারেন, মানে একটু দেখে রাখতে পারেন যেন আপনার নলেজ থাকে এই ব্যাপারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর গেল। এরপরে চলেন আমরা পরবর্তী প্রশ্নে আসি। এটা হচ্ছে, এটা হলো বিভিন্ন ব্র্যান্ডের যে প্রমোশনের জন্য আপনার কতটুকু নলেজ আছে বা আপনি তাদেরকে কেমন আইডিয়া দিতে পারবেন, হয়তো এই জন্য তারা হচ্ছে এই ধরনের প্রশ্ন করে। ঠিক আছে, তো প্রশ্ন কি, এটা হচ্ছে আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন কোনটি এবং কেন সেটা প্রিয়। ঠিক আছে, তো আপনাদের যদি জানা থাকে তাহলে প্রশ্নের উত্তর দিয়ে দেন কমেন্ট বক্সে। তো কোম্পানিগুলো বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে, যেমন মনে করেন একজন হচ্ছে কি বিক্রি করে, সরিষার তেল বিক্রি করে বা সয়াবিন তেল বিক্রি করে। এখন তারা কি করলো যে একটা অনুষ্ঠানের আয়োজন করলো যেখানে বিভিন্ন ধরনের রান্না করা হবে এবং সেইখানে ওই তেলটা ব্যবহার করা হবে। ঠিক আছে, এখন সেই অনুষ্ঠানের মধ্যে যারা সেই খাবার খাবে তারা হচ্ছে তাদের এক্সপ্রেশন দিবে যে কত মজা হয়েছে, সাথে সাথে প্রমোট করা হবে মূলত হচ্ছে তেলটা, এরকম। অথবা এমন হইতে পারে যে হয়তো একজনে কিছু প্রোডাক্টের বিজনেস করে, এটা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। যেমন আমরা এই দিন যেগুলো দেখছি আর কি, মনে করেন যে একজনে কয়েকটা চশমা বিক্রি করতেছে, তো কয়েকটা চশমা যদি আপনি বান্ডিল করে নেন অথবা কয়েকটা আতর যদি নেন, কয়েকটা হচ্ছে 3 পিস বা কিছু যদি নেন, তাহলে কি হবে, তারা আপনাকে বড় একটা গিভওয়ে করবে। ঠিক আছে, যেমন হতে পারে যে উমরার টিকিট দিবে, অথবা
বাইক দিবে অথবা এই জাতীয় বিভিন্ন জিনিস দিবে, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন। তো এগুলোর মাধ্যমে সেল অনেক বেড়ে যায়, ঠিক আছে। অথবা একটা অনুষ্ঠানের আয়োজন করছে, যেমন আপনার একটা প্রোডাক্ট আছে, যেমন কি আইসক্রিম একটা হচ্ছে প্রোডাক্ট। তো এখন এই আইসক্রিমকে প্রচার করার জন্য আপনি কি করলেন, একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, যেখানে ছোট বড় সব মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের মানে মজা করে বা এমনি কথাবার্তা বলে, টক শো করে। এখন সাথে সাথে আপনি কি করলেন, তাদের সবাই হচ্ছে আইসক্রিম খায় এবং হচ্ছে কথাবার্তা বলে, আনন্দ করে, ঠিক আছে, এবং পাশাপাশি আইসক্রিমের বিভিন্ন বিজ্ঞাপন দেখায়। তাহলে কি হলো, এটা হচ্ছে আরেকটা ক্যাম্পেইন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ক্যাম্পেইন। তো এখন আপনি আপনার মতো করে কি করবেন, এটার উত্তর দিবেন যে আপনি হচ্ছে কোন ক্যাম্পেইন হচ্ছে পছন্দ করেন। তো এখানে যেটা আছে এটা হচ্ছে যে মানে এটা আপনার সাথে আপনার যেটা পরিচিত ক্যাম্পেইন আপনি এটাই বলবেন। হ্যাঁ, জাস্ট এখানে একটা উত্তর রেডি করা আছে, এটা হচ্ছে যে নাইকি এর হচ্ছে জাস্ট ডু ইট যে ক্যাম্পেইনটা আছে, এটা আমার পছন্দের ক্যাম্পেইন। আচ্ছা, এটা কেন? কারণ হচ্ছে এটা আমাকে অনুপ্রেরণা দেয়, এরকম। এটা হচ্ছে আমাদের সাধারণ উত্তর। তাহলে আমাদের স্মার্ট উত্তর কি হতে পারে সেম জিনিসটার? স্মার্ট উত্তর হচ্ছে যে নাইকি এর একই কথা কিন্তু আমি বলছি যে নাইকি এর জাস্ট ডু ইট যে ক্যাম্পেইনটা আছে এটা আমার প্রিয়, প্রথম কথা। কারণ কি? কারণ হচ্ছে তারা শুধু যে পণ্যের প্রচারটা সেখানে দেখায় এরকম না, তারা এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের জীবন কিভাবে সুন্দর হতে পারে, চমৎকার হতে পারে, এরকম মেসেজ দেয়, ঠিক আছে। এবং এই ক্যাম্পেইনের প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা তাদের উদ্যোগের মধ্যে অ্যাকশন এবং আবেগের ব্যাপারটা থাকে। আচ্ছা, যার কারণে আমার এই ক্যাম্পেইনটা পছন্দ, ঠিক আছে, এরকম হতে পারে উত্তর। এরপরে দেখেন যে আমরা কি করব, পরবর্তী আমাদের যে প্রশ্ন এটা হচ্ছে যে আপনার প্রিয় ব্র্যান্ড কি, এবং সুযোগ হলে আপনাকে কিন্তু এতগুলো প্রশ্ন করবে না, আপনাকে প্রশ্ন করবে হচ্ছে 2-3টা মাত্র, ঠিক আছে। তো ওই 2-3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিয়ে দেন তাহলে আপনার ইন্টারভিউ শেষ। কিন্তু আমরা এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর জানছি এবং শেখার চেষ্টা করছি এখান থেকে। তাহলে আপনার প্রিয় ব্র্যান্ড কি এবং সুযোগ হলে আপনি কোন ব্র্যান্ডের সাথে কাজ করতে চান? প্রশ্নের উত্তর দিয়ে দেন, এরপর আমরা আলোচনা করব। আমাদের উত্তর চলে আসছে, এটা হচ্ছে অনেকে বলেছেন জানা নেই, আবার অনেকে বলেছেন হচ্ছে অ্যাপেল তার প্রিয় ব্র্যান্ড, অনেকে বলেছেন হচ্ছে গুগল, মাইক্রোসফট, এগুলো হচ্ছে প্রিয় ব্র্যান্ড তাদের। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে যে আমার নিজের কি পছন্দ অপছন্দ এটা আমার জানা প্রয়োজন, জানা উচিত। এবং দ্বিতীয় হচ্ছে, চলেন আমরা আমাদের উত্তর দেখি। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর কি হবে? সাধারণ উত্তর হচ্ছে, মনে করেন আপনার যেটা প্রিয় ওইটাই বলবেন, কিন্তু এখানে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন অ্যাপেল আমার প্রিয় ব্র্যান্ড। তো প্রিয় ব্র্যান্ডটা কেন, এটাও কারণ সহ বর্ণনা করা আছে, যে কারণ তারা ইউনিক এবং হচ্ছে মিনিমাল ডিজাইন পছন্দ করে বা নিয়ে আসে বারবার, ঠিক আছে, নতুনত্ব থাকে তাদের ডিজাইনের মধ্যে, এটা হচ্ছে মূল ব্যাপার। আচ্ছা, তাহলে এখন এই একই কথা যদি আমি স্মার্টলি বলতে চাই তাহলে কিভাবে বলবো? এটা হচ্ছে অ্যাপেলের সঙ্গে কাজ করার সুযোগ হলে আমি আমার ডিজাইনের যে মিনিমাল যে ব্যাপারটা আছে, মিনিমালিজম, এই শক্তিকে কাজে লাগিয়ে আমি ব্র্যান্ডকে আরও উন্নত করার চেষ্টা করব, ঠিক আছে। এইখানে কী কী আমরা পাচ্ছি, এটা হচ্ছে একটা হচ্ছে যে অ্যাপেলের সঙ্গে আমি কাজ করতে চাই, 2 নাম্বার হচ্ছে তারা মিনিমাল জিনিসটাকে যে পছন্দ করে, তাদের এই পছন্দের ব্যাপারটা আমাদের একটা শক্তি যারা ডিজাইন করে তাদের, কারণ মিনিমাল ডিজাইন তো আমরা পছন্দ করি ডিজাইনাররা। তো এই শক্তিকে কাজে লাগিয়ে আমি তাদের ব্র্যান্ডকে আরও উন্নত করার চেষ্টা করব, তাদের ব্র্যান্ডের উন্নতির কথা আসছে। এবং সাথে কি সবচেয়ে বড় যেটা পয়েন্ট, এটা হচ্ছে তবে আমার এই যে চাওয়াটা আছে এটা শুধু বড় ব্র্যান্ডের জন্য নয়, আমি যদি কোনো ছোটো ব্র্যান্ডের জন্যও কাজ করি, নতুন বা উদীয়মান কোনো ব্র্যান্ডের জন্য কাজ করি, তাহলেও আমি সবসময় ইউনিক আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এইখানে মানে একটা প্রশ্ন তো থেকেই যায় যে আপনি বড় ব্র্যান্ডের কাজ করতে চান, তাহলে মানে যদি কেউ করে, এটা যদিও করাটা ঠিক হবে না, যদি কেউ করে যে হচ্ছে তাহলে আপনি মানে আমাদের ছোটো কোম্পানিতে কেন কাজ করতে আসছেন? হ্যাঁ, তো এটার উত্তর কিন্তু এখানে চলে আসছে যে আমি শুধু কিন্তু বড় ব্র্যান্ডের সাথেই যে কাজ করতে চাই এমন না, আমি যদি নতুন কোনো উদীয়মান কোম্পানি থাকে, নতুন যারা হচ্ছে ক্রিয়েটিভভাবে চিন্তা করে, তাদের সাথেও কাজ করলেও আমি একইভাবে কি করব, আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। এই জিনিসটা চলে আসছে এখানে। আচ্ছা, এরপরে চলেন, মাত্র 4টা প্রশ্নের উত্তর আমরা জানছি, এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, তো একটা একটু করে জানার চেষ্টা করি। চলুন, আজকে ক্লাসটি একটু বড় হবে, কিন্তু আপনারা যতক্ষণ আছেন ইনশাল্লাহ আমিও আছি, তো চলেন। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার প্রিয় ফন্ট কোনটি?
হ্যাঁ, পরবর্তীতে আর হচ্ছে বলবো না যে লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলবেন কমেন্ট বক্সে। তো প্রশ্ন হচ্ছে আপনার প্রিয় ব্র্যান্ড কোনটি? উত্তর চলে আসছে। অনেকে বলেছেন যে প্রিয় ব্র্যান্ড হচ্ছে পপিন্স। হ্যাঁ, তো প্রপিন্সই বেশি আসছে, কারণ হয়তো আমরা আমাদের কোর্সের মধ্যে হচ্ছে প্রপিন প্রথমে দেখাইতাম, মানে প্রথম ক্লাসে সহজে খোঁজার জন্য প্রপিন দেখাইতাম, এই জন্য বোধহয় আসছে হতে পারে। আবার অনেকে কারণও বর্ণনা করছে যে এটার ফ্যামিলি আছে, তো খুবই ভালো এবং স্বচ্ছ ফন্ট, এগুলো বর্ণনা করছে। আচ্ছা, তাহলে আমরা দেখব যে আমাদের সঠিক উত্তর কি হবে। আচ্ছা, এখন আমরা যে উত্তর দেখব, মানে এটা তো প্রত্যেকের ব্যক্তিগত পছন্দ যে কার কোন ফন্ট পছন্দ। আপনি তো একই জিনিস বলবেন না, আপনার যেটা পছন্দ ওটা আপনি বলবেন, ঠিক আছে? তো এইগুলোও ঠিক আছে, আমরা সঠিক আরেকটা উত্তর দেখবো এখান থেকে। দেখেন, তাহলে একটা উত্তর কি সাধারণ উত্তর, এটা হচ্ছে হেলভেটিকা আমার প্রিয় ফন্ট। কারণ কি? কারণ এটা হচ্ছে একটা ক্লাসিক ফন্ট এবং এটাকে মাল্টিপারপাসে ইউজ করা যায়। তাহলে আমরা এখান থেকে দুইটা কারণ বর্ণনা করলাম। আচ্ছা, এখন একই জিনিস আপনি আপনার ক্ষেত্রে কারণ বর্ণনা করলেন, ভালো। এখন একই জিনিস যদি আমরা একটু স্মার্টলি উত্তর দিতে চাই, তাহলে কিভাবে দিব? যে হেলভেটিকা আমার প্রিয় ফন্ট কারণ এর ফ্যামিলি মেম্বার অনেক বেশি। তো ফ্যামিলি মেম্বার বেশি হওয়ার কারণে এটা আমরা যে কোনো ডিজাইনে এটাকে আমরা কি করতে পারি, মানানসই ফন্ট হিসেবে ব্যবহার করতে পারি। এটার মধ্যে লম্বা ফন্ট আছে, তারপর হচ্ছে মানে খাটো ফন্ট আছে, তারপর চ্যাপ্টার জাতীয় ফন্ট আছে, খুব ডিসপ্লে স্টাইলের ফ্যামিলি আছে, ঠিক আছে? তো যার কারণে এটা হচ্ছে আমাদের উত্তর। তো তবে হ্যাঁ, দেখেন একটা তবেও কিন্তু এখানে আছে। তবে আমি, এটা তো আমার প্রিয় ফন্ট, এর মানে এটা না যে আমি সব জায়গায় এটাই ব্যবহার করি। তবে প্রজেক্টের ক্যারেক্টার অনুযায়ী অন্য অন্য ফন্ট ব্যবহার করতে আমি কী করি, অন্য অন্য ফন্টও ব্যবহার করতে আমি পছন্দ করি। এটা হচ্ছে প্রজেক্টের যে ক্যারেক্টার হয় সেই অনুযায়ী আমি কী করি, ফন্ট ব্যবহার করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুটো উত্তর আমরা দেখলাম। এরপরে আমাদের পরবর্তী হচ্ছে প্রশ্ন, কালার সাইকোলজি কি? আমাদের উত্তর চলে এসেছে। অনেকে বলেছেন মনের অনুভূতি প্রকাশ করে যেই রং দিয়ে, এগুলো হচ্ছে কালার সাইকোলজি। হ্যাঁ, অনেকে আবার হচ্ছে গুগল থেকে কপি করে দিচ্ছেন। তো ইন্টারভিউ বোর্ডে কিন্তু কি করা যাবে না, মানে কপি করার সুযোগ থাকবে না, নিজে থেকে উত্তর দিতে হবে, এই জন্য এগুলো শিখে নেন। তো চলেন আমরা হচ্ছে দেখি সাধারণ সঠিক উত্তর কি। তো সঠিক উত্তর কি? কালার সাইকোলজি হচ্ছে বিভিন্ন রঙের মাধ্যমে মানুষের আবেগ এবং অনুভূতি জানানোর একটা কৌশল, ঠিক আছে? এটা হলো কালার সাইকোলজি। আচ্ছা, তো এই জিনিসটাকে আপনি আপনার মতো করে প্রেজেন্ট অবশ্যই করতে পারেন, সেটাও অবশ্যই সঠিক হবে। এই শব্দগুলাই ব্যবহার করতে হবে, এটা কখনো না, এবং মুখস্থ স্টাইলের কথা তো কখনোই বলা উচিত না। আপনি আপনার মতো করে গুছিয়ে সুন্দর একটা শব্দে এটাকে প্রকাশ করবেন, বা এটা যদি আপনার কাছে ভালো লাগে আপনি এটাও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপরে চলেন আমরা দেখবো যে আমাদের স্মার্ট আনসার কি হবে। চলেন দেখেন, এখানে কি বলা হচ্ছে, কালার সাইকোলজি কেবল রঙের ব্যবহার করা এটাই না, যে একটা রং ব্যবহার করলাম হ্যাঁ কোনো অনুভূতি বা আবেগ প্রকাশ করার জন্য। এটা হলো ব্র্যান্ডের পক্ষ থেকে একটা মেসেজ বা গ্রাহককে কোম্পানির সাথে স্থায়ীভাবে কানেক্ট করার একটা মাধ্যম। সঠিক রং ব্র্যান্ডের পরিচিতিকে অনেক শক্তিশালী করে এবং ক্লায়েন্টের আস্থাও তৈরি করে, ঠিক আছে? প্রথমে কি বলছে, এক লাইনেই এটার কিন্তু সমাধান দিয়ে দিছে যে কালার সাইকোলজি কেবল রঙের যে ব্যবহার বা আবেগ অনুভূতির ব্যাপার এটা কিন্তু না, ঠিক আছে? মানে শুধু এটাই না, মানে এটাও, বিষয়টা কি শুধু এটাই নাই, অর্থ কি যে এটা না, এটা এরকম না কিন্তু। শুধু এটাই না বা কেবল এটাই না, এটার অর্থ হচ্ছে এটা তো আছেই, এটা ছাড়াও আরও বিষয় আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এই প্রশ্ন গেল, উত্তর আমরা দেখলাম। এরপরে চলেন আমরা দেখব হচ্ছে পরবর্তী প্রশ্ন। এটা হচ্ছে ফটোশপ রিলেটেড একটা প্রশ্ন। তো এটা হচ্ছে কি, লিঙ্কড লেয়ার কাকে বলে? আচ্ছা, আপনারা হচ্ছে ই করে ফেলেন, প্রশ্নের উত্তর দিয়ে ফেলেন। আচ্ছা, আমরা কিছু উত্তর পেয়েছি। তো কিছু হলো যে একটার সাথে আরেকটা যুক্ত করাকে কি বলে, লিঙ্ক লেয়ার বলে। অনেকে বলেছেন জানা নেই। তো এখন আমরা উত্তর দেখব, চলুন কি কি বলে। সাধারণ উত্তর হচ্ছে লিঙ্ক লেয়ার হলো দুটি বা কয়েকটি লেয়ারকে পরস্পর সংযুক্ত করা, ঠিক আছে? একসাথে সবগুলোকে একসঙ্গে, মানে এটা করলে কি হয়, যাতে করে সবগুলোকে একসাথে পরিবর্তন করা যায়, মুভ করা বা অন্যান্য এডিটের কাজ যেন করা যায়। আচ্ছা, তাহলে এইটার
যদি আমরা স্মার্ট অ্যান্সার দেখি তাহলে কিভাবে দেখব? এটা ফটোশপের মধ্যে যদি আপনি দুইটা লেয়ারকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন তাহলেই দেখবেন যে লিঙ্ক লেয়ারের অপশন আছে, ওইখান থেকে করা যায়। তাহলে এখন আমরা যদি স্মার্ট উত্তর দেখি তাহলে হচ্ছে লিঙ্ক লেয়ার হলো দুটি বা কয়েকটি লেয়ারকে, এটা তো বলবেনই, যে সংযুক্ত রাখা। এবং লিঙ্ক লেয়ার ব্যবহার করে প্রায় সবসময় এখানে যেটা বলছে একটু কঠিন শব্দ, এটা হচ্ছে যে মডুলারিটি বজায় রাখা যায়। মডুলারিটি মানে হচ্ছে যে আপনি একটা বড় কাজকে ছোট ছোট ভাগে করতেছেন, হ্যাঁ, এরকম আর কি ব্যাপার। কিন্তু এখানে মূল যেটা উত্তর, এটা হচ্ছে যে কয়েকটা লেয়ারকে একসাথে সংযুক্ত রাখা, যেন একসাথে এটা কী করা যায়, এডিট করা যায়। এবং এতে করে কী পরবর্তীতে এডিটের অনেক সুবিধা পাওয়া যায়, মানে একসাথে এডিট করা যায়, মুভ করা যায়, এরকম সুবিধা পাওয়া যায়। এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে স্মার্ট উত্তরের মধ্যে ওরকম বেশ কিছু ব্যাপার আসে নাই, শুধু এই কি মডুলারিটি ব্যাপারটা আসছে, কিন্তু এটাও এটার সাথে অত সংযুক্ত বলে হচ্ছে আমার কাছে মনে হয় নাই। তো আরও এটার স্মার্ট উত্তর হতে পারে। আচ্ছা, তো আমরা এর পরবর্তীতে দেখি, চলেন। এর পরবর্তী প্রশ্ন উত্তর দিয়ে দেন সবাই। এটা হচ্ছে পিক্সেল এবং ভিক্টরের মধ্যে পার্থক্য কী? আমাদের উত্তর চলে এসেছে। অনেকে বলেছেন যে পিক্সেল জুমের লিমিট আছে আর ভিক্টরের কোনো লিমিট নেই। আবার অনেকে বলছেন হচ্ছে যে ভিক্টর ফাটে না, পিক্সেল ফাটে। তো এগুলো হচ্ছে আমাদের উত্তর। তো আমরা দেখি, চলুন সঠিক উত্তর কী হবে এখান থেকে। তো আমাদের সাধারণ উত্তর হচ্ছে যে ভিক্টর বড় করলে কোয়ালিটি নষ্ট হয় না, বা যেগুলো বলা হচ্ছে এগুলি হচ্ছে আমাদের সাধারণ উত্তর। পিক্সেল কি? পিক্সেল হলো ছবির ক্ষুদ্র একক, এটা বড় করলে ফেটে যায়, এই আর কি। তো এইখানে এই যে আমরা উত্তর দিলাম এবং পরবর্তীতে আমরা স্মার্ট উত্তরটা দেখে আসি, চলেন। স্মার্ট উত্তর কি হচ্ছে, যে ভিক্টর হলো পয়েন্ট এবং লাইন। আচ্ছা, ভিক্টর পয়েন্ট এবং লাইনের সাহায্যে তৈরি হয়, রিসাইজ করলেও কোয়ালিটি নষ্ট হয় না। আর পিক্সেল নির্ভর করে রেজুলেশনের উপর, যা ছবির ডিটেল প্রকাশ করতে পারে। তো এই দুইটা উত্তর যদি আপনি মানে এমনি দেখেন স্বাভাবিকভাবে, তাহলে মনে হবে যে এটা তো একই উত্তর হইল, ঠিক না? কিন্তু আসলে আপনি যদি খেয়াল করেন যে দুইটা উত্তরের মধ্যে প্রথম যে উত্তর আছে আমাদের সাধারণ উত্তর, এটার মধ্যে ভিক্টরের গুণাগুণ বর্ণনা করা হয়েছে বা প্রশংসা করা হয়েছে যে কোয়ালিটি নষ্ট হয় না এটার। আর পিক্সেলের কি করা হয়েছে, মানে কি বলে এটাকে, প্রশংসার বিপরীত শব্দ কি, দুর্নাম বা বদনাম করা হয়েছে। এটা হচ্ছে যে এটা বড় করলে ফেটে যায়, হ্যাঁ। আর পরবর্তী যে উত্তর আমাদের, এটার মধ্যে দুইটা জিনিসেরই প্রশংসা করা হয়েছে। একটা হচ্ছে যে ভিক্টর এটার রিসাইজ করলে বা বড় করলে কোয়ালিটি নষ্ট হয় না, এটা যেরকম এর প্রশংসা। এবং পিক্সেল এটা ছবির ডিটেলকে প্রকাশ করে, হ্যাঁ, মানে ছবির যে প্রত্যেকটা ডিটেল আছে, মানে প্রত্যেকটা মানে কি আছে, রেজুলেশনকে সে হচ্ছে দেখায়, ঠিক আছে? তো এইখান থেকেও মানে দুইটাই প্রশংসামূলক বাক্য দিয়ে এখানে উত্তরটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে চলেন আমরা পরবর্তী প্রশ্ন দেখব। একবারে খুব ইজি প্রশ্ন, কমন প্রশ্ন। এটা হচ্ছে আরজিবি এবং সিএমওয়াইকের মধ্যে পার্থক্য কী? আমাদের উত্তর চলে এসেছে। অনেকেই বলছে যে আরজিবি ওয়েবের জন্য, সিএমওয়াইকে প্রিন্টের জন্য। অনেকেই বলছে হচ্ছে আরজিবি হলো সোশ্যাল মিডিয়ার জন্য। তো এই ধরনের প্রশ্ন আসছে, আমরা দেখি যে আমাদের সাধারণ সঠিক উত্তর কি হবে। তো এখানে আরজিবি ব্যবহৃত হয় ডিজিটাল মিডিয়ায় এবং সিএমওয়াইকে ব্যবহার হয় হচ্ছে প্রিন্টিংয়ের জন্য। আচ্ছা, তো আমাদের মানে স্বাভাবিকভাবে যারা উত্তর দিচ্ছে তারা তো সঠিক উত্তরই দিচ্ছে। তো আমরা আজকে যেটা দেখবো এটা হচ্ছে স্মার্ট অ্যান্সার কি হবে, ঠিক আছে? আমরা যেটা খেয়াল করছি এটা হচ্ছে স্মার্ট অ্যান্সার কতটুকু আসতেছে এটা। আচ্ছা, চলুন আমরা দেখি এইটা। তো আরজিবি দেখেন, আরজিবি হলো অ্যাডিটিভ কালার মডেল। তো এই ইংরেজি না বললেও হবে, কিন্তু এখানে মূল যেটা বিষয় এটা হচ্ছে যে যেখানে আলো ব্যবহার করা হয়। আরজিবি হচ্ছে অ্যাডিটিভ কালার মডেল যেখানে আলো ব্যবহার করা হয়। আর সিএমওয়াইকে হচ্ছে সাবট্রাকটিভ কালার মডেল, যেখানে প্রিন্টের মাধ্যমে রঙের ব্যবহার হয়। প্রিন্টের মাধ্যমে রঙের ব্যবহার হয়। এখানে আরও গুরুত্বপূর্ণ যেটা বিষয় এটা হচ্ছে আরজিবি ডিজাইন স্ক্রিনের জন্য নিখুঁত।
আর সিএমওয়াইকে প্রিন্টের জন্য নিখুঁত, বা প্রিন্টের জন্য এটা হচ্ছে স্ক্রিনের জন্য উজ্জ্বল, আর এটা হচ্ছে প্রিন্টের জন্য নিখুঁত। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। কেউ কি কিছু বলতে চান? আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের, গ্রাফিকের কিছু কিবোর্ড শর্টকাট বলুন। উত্তর চলে এসেছে আমাদের যে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, তারপরে আরও এসেছে হচ্ছে কন্ট্রোল এম, কন্ট্রোল এন, এগুলো হচ্ছে আমাদের শর্টকাট। তো যেটা বিষয়, চলেন আমরা সাধারণ উত্তর দেখি। এখানে দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, দেখেন এখানে বলা হচ্ছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটরে বা অ্যাডোবি ফটোশপে, যেহেতু গ্রাফিকের ব্যাপার আলোচনা করা হচ্ছে, যে গ্রাফিকের কিছু কিবোর্ড শর্টকাট, এই জন্য এই ব্যাপারটা উল্লেখ আছে যে কোনো একটা সফটওয়্যারের নাম, যে এখানে কন্ট্রোল জেড দিলে আন্ডু, কন্ট্রোল জি দিলে গ্রুপ, এখানে যেটা ব্যবহার করছে এটাও রেগুলার জিনিস। তো সব জায়গায় যেটা রেগুলার এটা না বলে আমার মনে হয় যে সাধারণ যেটা হচ্ছে গ্রাফিকের কাজের জন্য ব্যবহার হয় এমন কাজের কিবোর্ড শর্টকাট বললে ভালো হয়। আর চলেন একই ধরনের কাজের জন্য যদি আমরা স্মার্ট অ্যান্সার দেখি, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে যে গ্রুপের, দেখেন গ্রুপের জন্য কন্ট্রোল জি, মানে একই কথাটাই বলতেছে। এবং মুভ এবং সিলেকশনের জন্য আমরা এই যে এটা গ্রাফিকের কাজের অংশ হতে পারে, মুভ বা সিলেকশনের জন্য ভি ব্যবহার করি। এবং অন্যান্য শর্টকাটের সাথে কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত প্রায় সকল শর্টকাটই আলহামদুলিল্লাহ নিয়মিত ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে এগুলোর মাধ্যমে কি জানানো হচ্ছে, যে সে হচ্ছে এগুলো তো জানেই, আরও অনেকগুলা শর্টকাট সম্পর্কে সে কি অবগত। আচ্ছা, তো এইখান থেকে আরেকটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, এগুলা মোটামুটি সব ধরনের ইতেই ব্যবহার করা হয়, ইন্টারভিউয়ে হচ্ছে প্রশ্ন করা হয়। এগুলো হচ্ছে যে 3টি শব্দে নিজেকে বর্ণনা করুন। ঠিক আছে, তাহলে আপনারাও হচ্ছে অ্যান্সার দিয়ে দেন। আমাদের উত্তর চলে এসেছে। অনেকেই বলেছেন জানা নেই, অনেকেই হচ্ছে অনেস্ট, টাইম মেনটেন। আচ্ছা, তো টাইম মেনটেন এই দুইটা মিলে হচ্ছে একটা, আচ্ছা মানে এটা তো দুইটা না, এটা হচ্ছে একটা আসলে। আবার অনেকে বলছে হচ্ছে রেসপন্সিবিলিটি, এগুলো। আচ্ছা, তাহলে আমরা দেখি যে কি উত্তর হতে পারে এটার। ঠিক আছে, আপনি আপনার মতো করে উত্তর দিবেন, আপনি অবশ্যই নিজের থেকে কিছু বলতে পারেন। তো এখানে কি আছে আমরা দেখি। এখানে কি বলা হয়েছে, যে সৃজনশীল, পরিশ্রমী, ধৈর্যশীল, আপনি ইংলিশে বলতে এগুলো বলতে পারেন ক্রিয়েটিভ, হার্ডওয়ার্কিং। তো এখন তাহলে এই যে 3টা শব্দ, এটা হচ্ছে আমাদের সাধারণ একটা উত্তর, যে এই 3টা শব্দে আমি নিজেকে বর্ণনা করছি যে আমি এই বিষয়। কিন্তু আমরা হচ্ছে যদি স্মার্টলি উত্তর দিতে চাই, তাহলে দেখেন এখানে কিন্তু 3 শব্দে বর্ণনা করতে বলা হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকটার মধ্যেই যদি এর ছোটো করে উত্তর দিতাম, একটু বড় করে স্মার্ট করে আর একটু বিষয় যুক্ত করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এবার কিন্তু আমাকে 3 শব্দেই বর্ণনা করতে হবে। এখন কিন্তু আমার বাড়তি করার সুযোগ নেই, বা একটু বড় করে উত্তর দেওয়ার সুযোগ নেই। তো এইবার যদি আমরা স্মার্ট আনসার দেই, তাহলে কি দিব দেখেন। তো এইবার আমরা উত্তর দিচ্ছি হচ্ছে কৌশলী, উদ্ভাবনী এবং হচ্ছে সমাধান প্রেমী। ঠিক আছে, তাহলে আমরা যদি এই দুইটাকে বিচার করি বা বিবেচনা করি, তাহলে কি হবে, এটা হচ্ছে সৃজনশীল বা ক্রিয়েটিভ, সে নিজে ক্রিয়েটিভ কাজ করতে পারে। কিন্তু এই শব্দের চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কৌশলী, মানে আপনি হচ্ছে কৌশল অবলম্বন করে হচ্ছে একটা কাজকে হ্যান্ডেল করতে পারেন, বা হচ্ছে ক্রিয়েটিভ কাজগুলো করতে পারেন। আচ্ছা, এরপরে দ্বিতীয় হচ্ছে পরিশ্রমী, শুধু পরিশ্রম করে যাচ্ছে এরকম। আর এটার বিপরীত শব্দ হচ্ছে উদ্ভাবনী, মানে হচ্ছে ইনোভেটিভ আর কি। এখন তো আপনি কি করেন, যে একটা নতুনত্ব জিনিস তৈরি করতে পারেন, পরিশ্রম তো করেনি, পরিশ্রম করেও আপনি হচ্ছে নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করতে পারেন। আচ্ছা, তো এটা করতে গেলে তো পরিশ্রম হবেই, পরিশ্রম করতে হবে। আরেকটা হচ্ছে ধৈর্যশীল, আপনি হচ্ছে ধৈর্য ধরে কাজ করেন, বা টাইম মেনটেন, এটা ভিন্ন বিষয়। আচ্ছা, তো ধৈর্য ধরে কাজ করেন। তো এটার চেয়েও হচ্ছে যে আমি সমাধান করতে পারি কোনো একটা প্রবলেম হলে, তো ধৈর্য ধরে যে আমি হচ্ছে শুধু মেনে নিব সব, তো এটার চেয়েও আমি হচ্ছে এটার সমাধান বের করতে পারি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ভালো শব্দ হতে পারে। তো আপনি যেটাই বলবেন
আপনি চিন্তা করবেন শব্দগুলো যেন স্ট্রং হয়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপর চলুন আমরা হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখি। একজন গ্রাফিক ডিজাইনের গুরুত্বপূর্ণ দক্ষতা এবং গুণাবলী কি কি থাকা উচিত? ঠিক আছে, তো আমরা অনেকগুলো উত্তর পেয়ে গেছি। ধৈর্যশীল, ক্রিয়েটিভ, ডিজাইন সেন্স, ফন্ট, কালার সেন্স, ক্রিয়েটিভিটি, এগুলো হচ্ছে থাকা দরকার আমাদের। তো চলুন আমরা দেখি যে সঠিক উত্তর কি হবে। দেখেন এখানে আছে হচ্ছে যে একজন গ্রাফিক ডিজাইনের জন্য সৃজনশীলতা, সফটওয়্যারের দক্ষতা এবং হচ্ছে টাইম ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। তো এখন এটা তো আমাদের সাধারণ উত্তর গেল। আমরা যদি স্মার্ট করে এটাকেই বলি তাহলে কীভাবে বলবো? একজন গ্রাফিক ডিজাইনারের জন্য কেবল সৃজনশীলতাই নয়, মানে শুধু ক্রিয়েটিভিটি থাকলেই হবে না, কি লাগবে আরও? যে ব্র্যান্ডের স্ট্র্যাটেজিকে বুঝে সমাধান দেওয়ার দক্ষতা লাগবে। মানে ব্র্যান্ডের যেই চিন্তাভাবনা, তাদের যেই মানে তারা যেই জিনিসটাকে চায় সেটাকে বুঝে সমাধান দিতে হবে বা ওই জিনিসটা করে দিতে হবে, এটার দক্ষতা লাগবে। এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া, হ্যাঁ, এই বিষয়গুলা তার লাগবে। এখানে কঠিন কঠিন করে বলা আছে, আমি সহজ করে বলে দিচ্ছি আর কি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি করব? যাব হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আল্লাহ, আর তো অনেক আছে, আমাদের 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। তো চলুন দেখি পরবর্তী প্রশ্ন। কাজের ক্ষেত্রে কি আপনাকে অনুপ্রেরণা দেয় বা উৎসাহ দেয়? আমরা কিছু উত্তর পেয়েছি। নিউ ডিজাইন, জানা নেই এগুলো। তো এখন কি অনুপ্রেরণা দেই আমরা দেখব। সাধারণ উত্তর এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে ক্রিয়েটিভভাবে কাজ করার স্বাধীনতা। ঠিক আছে, আমাকে অনুপ্রেরণা দেয়, যেহেতু এটা হচ্ছে জব সেক্টর। মানে এই যে উত্তর যিনি দিয়েছেন তিনি হয়তো মানে আগে কোথাও কাজ করেছেন, হয়তো ক্রিয়েটিভভাবে কাজ করতে পেরেছেন অথবা পারেননি, যার কারণে এমন উত্তর আসছে যে ক্রিয়েটিভভাবে কাজ করার স্বাধীনতা এটা আমাকে আরও অনুপ্রাণিত করে, অথবা আমি যদি নিজে ক্রিয়েটিভভাবে কাজ করি, কোনো একটা কাজ করি, এই কাজটাই আমাকে অনুপ্রাণিত করে। আচ্ছা, এরপর স্মার্ট অ্যান্সার কী হবে? এটা হচ্ছে ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য অনন্য, মানে হচ্ছে চমৎকার ডিজাইন তৈরি করা, এবং এই ডিজাইন দিয়ে যখন ক্লায়েন্টের সেল বৃদ্ধি পায়, এই জিনিসটা যখন আমি দেখি তখন এই ব্যাপারটা আমাকে অনুপ্রেরণা দেয়। ঠিক আছে, তাহলে এখানে কি বর্ণনা করা হচ্ছে যে তার ডিজাইন তার সেলসের মধ্যে একটা ইফেক্ট ফেলছে, এটা যখন সে দেখছে তখন সে অনুপ্রেরণা পাচ্ছে আরও ডিজাইন করার জন্য বা সুন্দর করার জন্য। আচ্ছা, এরপরে চলেন আমরা দেখি আমাদের পরবর্তী প্রশ্ন। তো উত্তর দিয়ে ফেলুন। পেশা হিসাবে আপনি কেন গ্রাফিক ডিজাইনকে বেছে নিলেন? আমরা কিছু উত্তর পেয়েছি যে এতদিন এটা শিখেছি, এই জন্য হচ্ছে আমি বেছে নিয়েছি গ্রাফিক ডিজাইনকে। আরও যেটা আসছে যে কমফোর্টেবল এটাতে, এই জন্য। এরপরে হলো যে কারণ এতে নিজের ক্রিয়েটিভিটি আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি বা তুলে ধরা যায়, মানব সেবায় এটা বেশ গ্রহণযোগ্য, আরও হচ্ছে ভালো লাগে। ঠিক আছে, তাই হচ্ছে আমরা কি করেছি, গ্রাফিক ডিজাইনকে পেশা হিসেবে নিয়েছি। তো আমরা দেখব এটা সঠিক সাধারণ উত্তর কি হতে পারে। সাধারণত হচ্ছে আমি সৃজনশীল কাজ করতে ভালোবাসি, তাই গ্রাফিক ডিজাইন বেছে নিয়েছি। আচ্ছা, এটা যেহেতু একটা সৃজনশীল সেক্টর, এই জন্য হচ্ছে আমরা এটা বলছি। আচ্ছা, আমরা দেখব স্মার্ট অ্যান্সার কি হতে পারে। দেখুন, আমি সবসময় সৃজনশীল সমাধানে বিশ্বাসী। এই একই কথা বলছে, একটু অন্যভাবে বলছে। এরপরও হচ্ছে যে এই প্ল্যাটফর্মটাকে আমি আসলে কেন বেছে নিলাম, এটার মূল উত্তর হচ্ছে যে এইখানে আমি আমার যেই কল্পনা আছে বা প্ল্যানিং আছে, এই প্ল্যানিংটাকে আমি বাস্তবায়ন করতে পারি, এবং যেটার মাধ্যমে আমি আমার ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যেতে পারি। মানে আমার যেই প্ল্যানিং আছে এটা আমি হচ্ছে খুব ক্রিয়েটিভভাবে বাস্তবায়ন করতে পারি এবং আমার বিজনেসকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি। এই জন্য আমি গ্রাফিক ডিজাইনকে বেছে নিয়েছি পেশা হিসাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের,
এটা হচ্ছে মানে এটা তো হলো ইন্টারভিউ বোর্ড, যার কারণে দেখা যাবে যেখানে সবাই আসবে, যে আগে যারা জব করেছে তারা আসবে, হয়তো অনেকের রিকোয়ারমেন্টও থাকে যে 2 বছর মিনিমাম মানে লাগবে, অভিজ্ঞ হইতে হবে, 3 বছরের অভিজ্ঞ হতে হবে। তো এই ক্ষেত্রে যেহেতু অভিজ্ঞ সে হয়েছে, তো তার তো পিছনের একটা জব ছিল, সে সেটা ছেড়েই তাকে নতুন জবে আসতে হয়েছে, বা ছেড়ে দিবে, আসবে এরকম। তাই এমন প্রশ্ন যে আপনার শেষ জব ছেড়ে দিয়েছেন কেন। তো আমরা কিছু উত্তর দেখছি। এটা হলো যে নো এক্সপিরিয়েন্স, আগের জবের চাইতে আপনার জব ভালো তাই আগের জব ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো এই যে বিষয় এগুলো হচ্ছে নো এক্সপিরিয়েন্স যদি হয় তাহলে তো অনেক জায়গায় হচ্ছে মানে যারা এক্সপিরিয়েন্স লোক চায় তাদের এখানে তো জবই হবে না। আর দ্বিতীয় আমরা যেই উত্তরগুলো পাচ্ছি এগুলো হচ্ছে যে আপনার এখানে জব ভালো এই জন্য আসছি, তাহলে অন্য আরেক জায়গায় যদি আপনি এখানে চাকরি করা অবস্থায় জব পান, মানে ভালো জব, তাহলে আপনি আবার ছেড়ে চলে যাবেন, এরকম একটা বিষয় দাঁড়ায়। তো দেখি আমরা সাধারণ সঠিক উত্তর কি হবে। দেখেন এখানে যেটা বলছিল যে এইখানেও কিন্তু এমন একই জিনিস আসছে, সাধারণ আপনাদের মতো উত্তরই আসছে, কিন্তু এটা আমার মনে হয় না যে সঠিক উত্তর হইতে পারে এটা, যে আমি আরও বড় সুযোগ খুঁজছিলাম, এটা আসলে সঠিক উত্তর হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তাহলে স্মার্ট অ্যান্সার হিসেবে কি আছে দেখিয়ে চলেন আমরা এখানে। আচ্ছা, হ্যাঁ, এটাও হতে পারে। এটা হচ্ছে যে আমি একটা এমন একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম যেখানে আমি আমার সৃজনশীলতাকে প্রকাশ করতে পারবো, হ্যাঁ, বা আমি আমার দক্ষতাকে আরও বাড়াতে পারবো, অথবা হচ্ছে আমি যাদের সাথে মানে কি আমার হচ্ছে সিনিয়র কাউকে পাবো যাদের থেকে আমরা প্রতিনিয়ত শিখতে পারি, এবং হচ্ছে আমি যে আমার যেই ক্রিয়েটিভিটি আছে এটার মাধ্যমে কী করতে পারি, সেই কোম্পানির ভ্যালু আরও বাড়াতে পারি। ঠিক আছে, এখানে যেটা হতে পারে যে যে এই যে কোম্পানি আছে, এই কোম্পানির যে কাজের পরিবেশ এটা সম্পর্কে আপনি অবগত, এই ব্যাপারটা মানে তাদেরকে জানিয়ে এটা বলতে পারেন যে এখানের পরিবেশের সাথে আমি হচ্ছে আমার ক্রিয়েটিভিটিটাকে আরও কী করতে পারবো, আরও হচ্ছে বুস্ট করতে পারবো, এবং আমি এই কোম্পানিতে মানে কোম্পানিতে আরও ভালো অবদান রাখতে পারবো, বা এটার আমার যে ডিজাইন স্টাইল এটা হচ্ছে কোম্পানির জন্য মানে আপনাদের কোম্পানির জন্য বেনিফিট দিবে, এরকম কিছু বিষয় আসতে পারে। তো এইখানে আমাদের যে মূল বিষয় এটা হলো কি যে আমরা মানে এই কোম্পানির যে কাজের পরিবেশ এখানে আমি হচ্ছে আমার সৃজনশীলতা বৃদ্ধির সুযোগ পাবো। ঠিক আছে, তো এটাও হতে পারে আমাদের। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী উত্তর দেখি। তো এগুলো অবশ্যই কাস্টমাইজ করবেন আপনারা, যেটা হচ্ছে আপনার কাছে মনে হবে যে না, আপনি হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য 2-3টা করে উত্তর রেডি করার চেষ্টা করবেন, এবং যেটা আপনার কাছে মনে হবে সবচেয়ে পারফেক্ট ওইটা হচ্ছে আপনি বলবেন। আচ্ছা, তো আপনি কেন কোম্পানিতে আমাদের কোম্পানিতে কাজ করতে আগ্রহী? আচ্ছা, একটা হচ্ছে প্রশ্ন যে শেষ জব ছেড়ে দিয়েছেন কেন, আরেকটা হচ্ছে কোম্পানিতে কেন কাজ করতে আগ্রহী। তো দুইটা হচ্ছে কাছাকাছি উত্তর হবে। তো আরেকটা ব্যাপার বলি, এটা হলো যে মনে করেন আপনি তো শিখে যাচ্ছেন উত্তর, ঠিক না? আপনি আগে জানতেন না, মনে করেন যে আপনি শিখে যাচ্ছেন এখন, তাহলে এই যে মুখস্থ করা উত্তর দিয়ে যদি আপনার জব হয়ে যায়, তাহলে কি কোম্পানি আসলেই মানে যাকে খুঁজছিল ওই কোম্পানির জন্য তাকে আসলে পেলো কি না, এটা হচ্ছে একটা বিষয়। তো এখন এক্ষেত্রে আমি যেটা বলবো এটা হলো যে মানুষ যখন কোনো একটা বিষয়ে জানে তখন সেই অনুযায়ী সে চলতে পারে বা সেই অনুযায়ী সে কাজ করতে পারে। কিন্তু যদি এমন হয় সে একটা লোক এই ব্যাপারটা জানেই না, তাহলে কিন্তু সে ওই ব্যাপারে কাজও করতে পারবে না, বুঝবেও না। তো আমরা যদি আগে থেকে এই বিষয়গুলো জানতাম তাহলে অবশ্যই ভালো ছিল। আর যদি না জানি তবুও এখন যেহেতু আমরা জানছি বা পড়াশোনার মাধ্যমে শিখে ফেলছি, তো কি করব, আমরা এখন এই অনুযায়ী কিন্তু চলতে পারবো, যার কারণে অবশ্যই আমি কোম্পানিকে সেই বেনিফিটটা দেওয়ার চেষ্টা করতে পারবো। ঠিক আছে, এবং কোম্পানি আমার থেকে বেনিফিটেড হবে। আচ্ছা, তো চলুন দেখি আমরা এটার কি প্রশ্ন উত্তর হতে পারে, এটা আমরা দেখে ফেলি। একই ধরনের যেহেতু উত্তর কাছাকাছি এই জন্য আর জিজ্ঞেস করলাম না। চলুন, সাধারণ উত্তর, আমি মনে করি আপনার কোম্পানি আমার দক্ষতা বৃদ্ধির সুযোগ দিবে। আচ্ছা, তো সাধারণ উত্তর আমরা স্মার্ট অ্যান্সার দেখব। আচ্ছা, এটা অবশ্যই ভালো,
এটা হলো যে আমি আপনার কোম্পানির মিশন এবং ভিশনের সাথে গভীরভাবে একমত। মানে আপনাদের যে মিশন এটা হচ্ছে আমার সাথে যায়, মানে আমি এরকম মিশনই পছন্দ করি, বা আমার মিশন এমন। আচ্ছা, এরপরে হচ্ছে যেহেতু হচ্ছে মিলে যাচ্ছে দুইটা মিশন, যার কারণে আমি এখানে অনেক ভালো ভূমিকা রাখতে পারবো। আচ্ছা, তো এরপর চলেন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা হচ্ছে যে আরও অনেকেই আসছে, তো তাদেরকে বাদ দিয়ে আপনাকেই কেন আমরা নিয়োগ দিব? ঠিক আছে, তো এমন প্রশ্নের উত্তর কি হতে পারে কমেন্টে লিখে ফেলেন। কিছু উত্তর এসেছে অনেস্ট, টাইম, ওই একই উত্তরগুলো এসেছে। হ্যাঁ, টাইম, সায়েন্স, ক্রিয়েটিভিটি এগুলোই এসেছে। তো সবাই এই ধরনের উত্তর দিবে, এরপর আমরা দেখি যে এখানে কী ধরনের উত্তর আসছে। আচ্ছা, তো সাধারণ যে উত্তর এটা এটা হলো যে আমি কঠোর পরিশ্রমী এবং কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, মানে হচ্ছে অন টাইমে কাজ শেষ করি, এগুলা হচ্ছে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যদি স্মার্ট অ্যান্সার দিই তাহলে কি হবে? যে এখানে যেটা বলা হচ্ছে যে আমি শুধু ক্রিয়েটিভ আর টাইম মেনটেন করি, ব্যাপারটা এরকমই না। বরং কি যে আমি হচ্ছে ব্র্যান্ডের, আমি হচ্ছে কাস্টমভাবে যে কোনো যখন কাজ করি আমরা, তখন আমি কি করি, এটা হচ্ছে বিভিন্নভাবে, হ্যাঁ, কাস্টম সমাধান মানে হচ্ছে আমি এটা মানে ডিজাইনটাকে যেভাবেই হোক, মানে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি বিভিন্নভাবে ডিজাইনটাকে রেডি করি, যা কি করে ব্র্যান্ডের লক্ষ্য পূরণের জন্য সহায়তা করে। মানে হচ্ছে এই ব্র্যান্ডের যা লক্ষ্য উদ্দেশ্য আছে, মানে এগুলো কিন্তু সব আপনাকে এক সাথেই সব প্রশ্ন করে ফেলবে না। অনেক প্রশ্নই দেখবেন সিমিলার, ঠিক আছে, উত্তর সিমিলারই হবে। এই জন্য হচ্ছে আমরা যেহেতু সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করছি, দেখবো যে অনেক প্রশ্নের উত্তরের মধ্যে সিমিলারিটি চলে আসতেছে। তো এটা আসুক, কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা কি করব যে এই ধরনের উত্তরের মধ্যে আমাদের কি হবে, যে আমি কি করি যে এমন ডিজাইন তৈরি করি যেটা ব্র্যান্ডের জন্য কি করে সহায়ক হয়। আচ্ছা, এই হচ্ছে উত্তর। এরপরে আমরা চলেন আরও দেখার চেষ্টা করি যে আরও কী কী উত্তর আছে। আচ্ছা, আপনার প্রিয় গ্রাফিক ডিজাইন প্রজেক্ট সম্পর্কে বলুন। ঠিক আছে, আপনি প্রজেক্ট করেছেন আগে হয়তো অনেক, এর মধ্যে আপনার কোন প্রজেক্টটা প্রিয় ছিল বা কেন প্রিয় ছিল এই সম্পর্কে বলুন। উত্তর এসেছে ব্র্যান্ডিং ডিজাইন, তারপরে হলো সোশ্যাল মিডিয়া পোস্ট, এরপরে ম্যানিপুলেশন, লোগো ডিজাইন, এগুলো হচ্ছে ফেভারিট। আচ্ছা, তাহলে যেটা এখানে বিষয় এটা হচ্ছে সবাই তো সবাই মতো করে বলবে, তাহলে আমরা সাধারণ উত্তর দেখি যে কী হতে পারে। এখানে যেটা সাধারণ উত্তর হয়েছে এটা হলো যে একটা লোগো ডিজাইনের প্রজেক্টে কাজ করেছিলাম, যা ক্লায়েন্ট খুব পছন্দ করেছে, তো এটা হচ্ছে তার প্রিয় প্রজেক্ট। উত্তরটা আমার কাছে সঠিক বা সুন্দর মনে হয়নি। তো আপনার প্রিয় প্রজেক্ট একটা আছে, সেটা কেন এটাও বলা দরকার, যদিও কারণ জিজ্ঞেস করা হয় নাই, কিন্তু কারণটা বলা দরকার যে এটা আমার প্রিয় প্রজেক্ট কারণ হচ্ছে এটা এই এই কারণ আছে, এরকম কিছু বলা দরকার। এরপরে আমরা দেখি আরও সুন্দর করে যেটা বলতে পারেন, এটা হচ্ছে স্মার্ট অ্যান্সার কি, যে একটি ব্র্যান্ডের একটি ব্র্যান্ডের রিব্র্যান্ডিং। আচ্ছা আচ্ছা, একটি ব্র্যান্ডের জন্য রিব্র্যান্ডিংয়ের কাজ করছে সে, এখন করার পর আচ্ছা, মানে সে এত ভালোভাবে রিব্র্যান্ডিংয়ের কাজটা করছে যা শুধু ক্লায়েন্টের প্রত্যাশাই পূরণ করে নাই, সে তার বিক্রির মধ্যে 20% কী করছে, ইনক্রিজ করছে, মানে সেলস বাড়াইছে। ঠিক আছে, তো আমিও ব্যক্তিগতভাবে এমন অভিজ্ঞতা আমারও আছে যে মানে যেগুলো ফিডব্যাক পেয়েছি, অনেক তো আছে যে ফিডব্যাক পাওয়া যায় না, ক্লায়েন্ট হচ্ছে কাজ করে নেয় কিন্তু ক্লায়েন্ট পরে যেটাই হয় ফিডব্যাক তো ওইভাবে দেয় না। আচ্ছা, তো আমি হচ্ছে এরকম একটা হচ্ছে বুক কভারের কাজ করেছিলাম, যা হচ্ছে পরবর্তীতে আরেক দিন হচ্ছে যখন ওই প্রকাশকের সাথে আমার দেখা হয়েছে, তখন প্রকাশক আমাকে হচ্ছে নিজের থেকেই বলছে যে আপনাকে দিয়ে এই কাজটা করিয়েছিলাম, তো এটা করার পর হচ্ছে আমার সেল তো হচ্ছে দ্বিগুণ বেড়েছে। তো আমার কাছে হচ্ছে ব্যক্তিগতভাবে ভালোই লেগেছে। তো এরকম হচ্ছে প্রজেক্টের বিবরণ দেওয়া যেতে পারে যে যেটা কি করে
মানে সেলসকে বৃদ্ধি করেছে, আপনার কোনো প্রজেক্ট কোনো একটা বিজনেসের মধ্যে ভূমিকা পালন করেছে, এরকম কোনো প্রজেক্টের বিবরণ যদি আপনি দেন এই জায়গায়, তাহলে আমার মনে হয় যে না, সবচেয়ে ভালো হয় আর কি। আচ্ছা, তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, দেখুন আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে আপনি কাকে ফলো করেন? আচ্ছা, অনেকেই অনেকজনের কথা বলেছেন, তো তারা ক্রিয়েটিভ কাজ করে এই জন্য তারা তাদেরকে পছন্দ করেন। তো আমরা দেখি, চলেন উত্তর কী হবে। তো আপনার যিনি পছন্দের ডিজাইনার, আপনি হচ্ছে তার নাম এখানে বলবেন। তো এইখানে এটা হচ্ছে একটা ডামি উত্তর, যার কারণে হচ্ছে এখানে একটা নাম দেওয়া আছে। তো আমি অমুককে অনুসরণ করি, হ্যাঁ, এটা হচ্ছে আপনি লিখবেন। আমি লিখে দিলাম অমুক, অমুককে হচ্ছে ফলো করি আর কি, এটা। আর এটার স্মার্ট উত্তর কি হতে পারে, যে আপনি অমুককে কেন ফলো করেন, এটা হচ্ছে কি করতে পারেন, আপনি বর্ণনা করতে পারেন যে আমি অমুককে ফলো করি কারণ হচ্ছে মানে তার যে এই কনসেপ্টটা আছে এটা আমার ভালো লাগে, অথবা তার এই এই বিষয়গুলো আমার ভালো লাগে। আচ্ছা, পাশাপাশি বিয়ান্স ড্রিভলে যারা হচ্ছে উদীয়মান ডিজাইনার আছে, তাদেরকেও, তাদের যে ক্রিয়েটিভিটি আছে এটাকেও আমি অনেক গুরুত্ব দিই, বা হচ্ছে তাদের নিয়েও আমি অ্যানালাইসিস করি বা রিসার্চ করি। তাহলে এই ধরনের কি হতে পারে, উত্তর হতে পারে। এরপরে চলুন আমরা দেখব হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে যে আপনি কি কোনো রেফারেন্স ছাড়াই নিজের ধারণা দিয়ে একটা ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে পারবেন? এর মানে হচ্ছে যে আমরা আপনাকে কোনো রিসোর্স দিব না, কোনো কিছুই দিব না। আপনার হচ্ছে কোথাও থেকে কোনো আইডিয়া না নিয়ে আপনি নিজের থেকে, নিজের বুদ্ধি দিয়ে আপনি একটা নতুন ডিজাইন দাঁড় করাতে পারবেন কি না, এটা হচ্ছে প্রশ্ন। তো আপনারা হচ্ছে উত্তর দিয়ে দেন। তো উত্তর এসেছে ইয়েস, আই ডু, আই উইল ডু, জি, এগুলো হচ্ছে উত্তর। তো আমরা হচ্ছে দেখি সাধারণ কি হবে। হ্যাঁ, পারবো। তো সাধারণ উত্তর এটা আমাদের। আমরা যদি একটু স্মার্ট করে বলার চেষ্টা করি, এটা হচ্ছে, আচ্ছা, এখানে একটা চমৎকার কথা বলা হয়েছে, এটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই আমি পারবো, তবে দেখেন একটা তবে আছে, এটা হলো আমি মনে করি যে রেফারেন্সগুলোকে সৃজনশীল ধারণার উপর ভিত্তি করে, আমি এটা সহজ করে বলি, এটা হচ্ছে যে বিভিন্ন ডিজাইন, মানে ভালো ডিজাইনগুলো অ্যানালাইসিস করে, হ্যাঁ, নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে একটা নতুন ডিজাইন তৈরি করাই সবচেয়ে বেশি কার্যকর বা সবচেয়ে ইফেক্টিভ। ঠিক আছে, মানে আমি অবশ্যই পারবো, তবে ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইন অ্যানালাইসিস করার পর একটা ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করা, সেটাই হচ্ছে বেশি ইফেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, উত্তর হলো। এরপর আমরা হচ্ছে দেখব পরবর্তী প্রশ্ন, আমাদের আরও অনেকগুলো প্রশ্ন আছে। আচ্ছা, তো চলুন আমরা দেখি। তো আমি হচ্ছে অনেক জায়গা থেকে কালেক্ট করেছি, তো বিভিন্ন ইন্টারভিউয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়, তো যার কারণে আমি চেষ্টা করেছি যেন সব ধরনের প্রশ্নের উত্তরই আমাদের জানা থাকে, তাহলে হচ্ছে আমাদের কোনো প্রবলেম হবে না আশা করি। আচ্ছা, তো চলুন আমরা দেখি পরবর্তী প্রশ্ন আমাদের কি, যে কোনো ডিজাইন যদি ক্লায়েন্ট পছন্দ না করে তাহলে কি করবেন? উত্তর দিয়ে দিন আপনারা। উত্তর আসছে আমাদের, তো পুনরায় করে দিব, ডিজাইন কাস্টমাইজ করব, ক্লায়েন্ট যেমন চাচ্ছে তেমন করে দিব, এই জাতীয় উত্তর আমরা পাচ্ছি। তাহলে আমরা দেখব যে আমাদের সাধারণ উত্তর কী। আচ্ছা, দেখেন উত্তর হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে আলোচনা করব এবং তার প্রয়োজন বুঝে পুনরায় করে দিব, সাধারণ উত্তর। আচ্ছা, আমরা যদি আরেকটু স্মার্ট অ্যান্সার দেখতে চাই, তাহলে আমরা এইখানে কি পাচ্ছি, এটা হচ্ছে যে আমি ক্লায়েন্টের মতামতকে গুরুত্ব দিব। হ্যাঁ, প্রথম কথা যেটা বলা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমি ক্লায়েন্টের ভিউটা বোঝার চেষ্টা করব যে সে আসলে কি চায়। আচ্ছা, প্রয়োজনে আমি তার সাথে বসে তাদের ব্র্যান্ডের কোন ডিজাইন করলে কার্যকরী হবে এই বিষয় নিয়ে হচ্ছে তাদের সাথে কথা বলবো এবং কাজ করব। ঠিক আছে, এইটা। আচ্ছা, একই আনসার কিন্তু সবগুলাই এক আসলে, যে আমরা সাধারণ উত্তর, স্মার্ট উত্তর সবই এক, কিন্তু একটা হচ্ছে আপনি স্মার্টলি প্রেজেন্ট করতেছেন, আর একটা হচ্ছে সাধারণভাবে ছোট করে হচ্ছে আপনি বলছেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যখন কাজের অনেক চাপ থাকবে, হ্যাঁ, তখন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন ব্যাপারগুলোকে? তো কিভাবে হ্যান্ডেল করবেন লিখে ফেলুন। উত্তর আসছে জানা নেই, তারপরে স্মার্ট ওয়েতে করবে। আচ্ছা, স্মার্ট কোন ওয়েতে করবে সেগুলো বলতে হবে আর কি।
আচ্ছা, তো চলুন আমরা দেখি। তাহলে এখানে হচ্ছে আমি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে কাজ করব। এটা একটা সুন্দর উত্তর হতে পারে, সাধারণ উত্তর। এটা হলো যে আমি টাইম ম্যানেজমেন্ট করে কাজ করব, আমি হচ্ছে শিডিউল করে করে কাজ করব, বা ওই মডুলার রেটি যে একটা সিস্টেম আছে, যে বড় কাজকে ছোট ছোট ভাগ করে করব, তাহলে এগুলো হতে পারে। আচ্ছা, এরপরে দেখি আমরা কি স্মার্ট উত্তর হিসেবে পাই। আচ্ছা, স্মার্ট উত্তর হচ্ছে, আচ্ছা, যে আমি কাজের অগ্রাধিকার ঠিক করব, মানে কোন কাজটা আমাকে আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, এটা আগে আমি ঠিক করব। এরপরেও হচ্ছে নির্দিষ্ট সময়ের মাইলস্টোন তৈরি করব, মানে হচ্ছে যে মডিউল স্টাইলটা করব। এরপরে হচ্ছে এখানে যেটা বলছে যে মাইলস্টোন তৈরি করে আমি কাজের চাপ মোকাবেলা করব, প্রয়োজনে আমি আমার টিমের সাথে কাজ ভাগাভাগি করে নিব। ঠিক আছে, খুবই সুন্দর উত্তর হয়েছে আমার মনে হয়। আচ্ছা, এরপরে চলুন আমরা পরবর্তী প্রশ্নে আসি। এটা হচ্ছে, সবসময় তো হচ্ছে ট্রেন্ডিং ডিজাইনগুলো মানুষের কাছে জনপ্রিয় থাকে, মানে জনপ্রিয় থাকে দেখেই ট্রেন্ডিং বলে। আচ্ছা, তো এখন কিভাবে আপনি ডিজাইন ট্রেন্ডের সাথে এগিয়ে যাবেন, না আপনার ডিজাইনটাকেও কিভাবে ট্রেন্ডের ডিজাইনের সাথে মিল রেখে আপনি সবসময় করবেন, তো এটা কিভাবে করবেন, প্রশ্নের উত্তর লিখে ফেলেন। কিছু উত্তর আমরা পেয়েছি যে ডিজাইন কী করব, রেগুলার রিসার্চ করব, বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিব, ক্রিয়েটিভ কিছু তৈরি করব। আচ্ছা, এগুলোর মাধ্যমে আমরা কি করব, যে আমরা ডিজাইন ট্রেন্ডের সাথে এগিয়ে যাব। তো আমরা দেখি যে আমাদের সাধারণ সঠিক উত্তর কী হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে সে বলছে যে আমি নিয়মিত বিহ্যান্স এবং ড্রিভল ফলো করি। ঠিক আছে, বা অন্য কোনো ওয়েবসাইট, পিন্টারেস্ট হতে পারে, এগুলো অ্যানালাইসিস করি, নিয়মিত রিসার্চ করি, মানে মূল কথা এটাই যে আমি নিয়মিত হচ্ছে রিসার্চ করি। আচ্ছা, তাহলে স্মার্ট অ্যান্সার কী হতে পারে আমাদের? ও, এখানে যেটা বলা হচ্ছে যে ডিজাইন ট্রেন্ড সম্পর্কে জানার জন্য আমি কেবল বিহেন্স বা ড্রিভলই ফলো করি না, পাশাপাশি আচ্ছা, পাশাপাশি হচ্ছে ট্রেন্ডকে কিভাবে ব্র্যান্ডের সাথে মানানসই করা যায়, এটা নিয়েও আমি হচ্ছে প্রচুর গবেষণা করি, রিসার্চ করি। আচ্ছা, এটা বলা হয়েছে। আচ্ছা, তাহলে এর পরবর্তী প্রশ্ন আমাদের কি? এটাও আরেকটা চমৎকার প্রশ্ন, এবং হচ্ছে এগুলো করা হয় বেশিরভাগ ইন্টারভিউয়ে। এটা হলো যে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, লিখে ফেলুন। আচ্ছা, বেশিরভাগ উত্তর আসছে হচ্ছে জানা নেই টাইপের। তাহলে আমরা যেটা, সবার প্রথমে হচ্ছে আসলে জানতে হবে যে আপনার টার্গেটটা কি। এটা যদি নিজের যদি টার্গেট না থাকে তাহলে তো আমাদের জন্য এগুলো কঠিন, এই জন্য এটা জানা লাগবে। আমরা সাধারণ উত্তর দেখি, চলুন। আচ্ছা, এইখানে খুবই কমন এবং সাধারণ একটা উত্তর দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমি একজন নিজেকে সফল ডিজাইনার হিসাবে দেখতে চাই। আমার কাছে মনে হয় না যে এটা একটা সঠিক উত্তর হতে পারে, কারণ আপনি যদি সফল ডিজাইনার নাই হন তাহলে আপনাকে জবে নিবে কেন? ঠিক আছে না? এরপরে চলেন যে আমরা দেখি যে এটার স্মার্ট অ্যান্সার কী হতে পারে। এটা হচ্ছে যে 5 বছরে আমি নিজেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে দেখতে চাই, যেখানে এই কোম্পানিতে আমি ব্র্যান্ড স্ট্র্যাটেজি এবং ভিজুয়াল আইডেন্টিটি তৈরির নেতৃত্ব দিব। আচ্ছা, তাহলে এখানে মূল যেটা কথা, এটা হচ্ছে যে আমি 5 বছরে নিজেকে একটা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেখতে চাই, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আমি এই কোম্পানিতে নেতৃত্ব দিতে চাই, মানে যারা ডিজাইন আছে, ডিজাইনার টিমে হয়তো আমি সিনিয়র হয়ে যাব, অথবা হচ্ছে ডিজাইন টিমকে আমি লিড করব। ঠিক আছে, এরকম জিনিস হবে। তো এখন এই ব্যাপারটা তো হলো, কিন্তু সাথে সাথে একটা বিষয় খুব নোট করার মতো, এটা হচ্ছে এই কোম্পানিতে, মানে হচ্ছে আমি যে আপনার কোম্পানিতে কাজ করছি, আমি 2-1 দিন পরে এই কোম্পানি ছেড়ে চলে যাব না, আমি এই কোম্পানিতে দীর্ঘ সময় থাকবো। এটা হচ্ছে মূলত এই উত্তরটাই চায় যে আপনি 5 বছর কোথায় দেখতে চান। আপনি অনেক বড় হয়ে গেলেন, এতে তো কোম্পানির কোনো বেনিফিট নাই, কিন্তু আপনি এই কোম্পানিতে থেকে এই কোম্পানির ভালো করলেন এবং বড় হইলেন, তাহলে এই কোম্পানির বেনিফিট আছে। আচ্ছা, এরপর চলেন আমরা পরবর্তী প্রশ্ন দেখার চেষ্টা করি। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছে। এটা হচ্ছে যে আপনি কত স্যালারি প্রত্যাশা করেন, বা আপনি কত স্যালারি চান এবং কেন চান, তাহলে লিখে ফেলুন। আচ্ছা, উত্তর আসছে যেগুলো 23,000, 30,000 পদের জন্য যেটা উপযুক্ত,
আচ্ছা, তাহলে আমরা কি করব দেখি চলেন এখান থেকে স্যালারি কি চাওয়া হয়েছে। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে আমি স্যালারি নিয়ে ফিক্সিবল, যে আমার কাজ দক্ষতার জন্য নিচ্ছ, মানে এখানে সে তেমন কোনো স্যালারি দাবি করে নাই, মানে হচ্ছে তারা যেটা ভালো মনে করে তার জন্য সেভাবে তারা হচ্ছে স্যালারি নির্ধারণ করবে। আচ্ছা, এখানে অবশ্য সবসময় নমনীয়তা খুব একটা কার্যকরী হয়ও না। আমরা এই ব্যাপারে যেটা দেখছি যে আমাদের কিছু স্টুডেন্টদের সাথে আমার কথা হয়েছে যারা জবের পরে আমার সাথে যোগাযোগ করে, তখন আমি জিজ্ঞেস করি যে স্যালারি কত বা কিভাবে কি হলো। তো তখন আমি যেটা জানতে পারি যে একটা বিষয় বলি, এটা আমি হচ্ছে বলি ক্লাসে। তো এটা হলো যে আমাদেরই স্টুডেন্ট এক জায়গায় হচ্ছে জব নিয়েছিল। তো তখন সে যেটা করেছে, আচ্ছা, যখন তার স্যালারি জিজ্ঞেস করা হয়েছে সে একটা অ্যামাউন্ট বলেছে যেটা তার বর্তমান স্যালারির চেয়ে অনেক বেশি। আচ্ছা, এটা বলেছে, তো বলার পর তারা হচ্ছে তাকে জব দিয়ে দিছে। দেওয়ার পর ভালো, সে জবে গেছে অফিসে। যাওয়ার পরে অন্য অন্য যারা ডিজাইনার ছিল, সে দেখে যে মানে অন্যদের থেকে তার কাজের মান অনেক বেশি ভালো। কিন্তু যখন স্যালারির ব্যাপারে জানতে পারে, দেখে যে অন্য সবার থেকে তার স্যালারি অনেক বেশি কম। তো সে আসলে মানে অনুমান করতে পারে নাই, বা আগে থেকে হয়তো খোঁজ খবর তেমনভাবে নেয় নাই যে আসলে কত স্যালারি চাওয়া উচিত। তো সে যেই দিক থেকে চেয়েছে এটা হলো যে সে আগে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানিতে তার মানে বসের যে স্যালারি ছিল বা তার সিনিয়র ডিজাইনার যে স্যালারি ছিল সেই অনুপাতে সে স্যালারি দাবি করেছে। তো হয়ে গেছে। এই জন্য নিজের কাজের সম্পর্কে জানতে হবে যে আসলে কতটুকু আমার স্যালারি হওয়া উচিত। আরেকটা বিষয় বলি, এটা হলো যে সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনার যতটুকু দক্ষতা আছে এটা দিয়ে আপনি যদি কোনো কোম্পানিতে জব না করেন তাহলে আপনি আসলে কতটুকু আর্নিং করতে পারবেন। ঠিক আছে, যদি এমন হয় যে আপনি যতটুকু আপনার মানে দক্ষতা আছে এটা দিয়ে আপনি 50,000 মান্থলি ইনকাম করতে পারবেন, তাহলে আপনি কোম্পানিতে 1 লাখ টাকা স্যালারি চাইতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে কোম্পানিতে সব কিছু মানে অ্যারেঞ্জ করা, হ্যাঁ, এবং নিজে যদি আপনি করেন তাহলে দেখেন যে বিজনেস কিন্তু মানে হয় না। বিজনেসের ব্যাপারটাই আলাদা। বিজনেসের মধ্যে হচ্ছে মানে খুব লং টাইমে বা একটু অনেক দেরিতে হচ্ছে এটার প্রফিটটা আসে, অনেক কাজ করতে হয় কিন্তু প্রফিট আসে প্রথম দিকে কম, পরে আসে। ঠিক আছে, কিন্তু কোম্পানি ব্যাপারটা কিন্তু এরকম না। কোম্পানি হচ্ছে দাঁড়িয়ে গেছে এবং তাদের হচ্ছে ক্লায়েন্ট আসছে এবং তারা হচ্ছে প্রফিট অবস্থার মধ্যে আছে, এরকম থাকে বেশিরভাগ। যার কারণে ওইখান থেকে আমরা হচ্ছে মানে এমনিতেই বেশি স্যালারি আসতে পারে। আচ্ছা, এখন আপনার যদি এমন হয় যে আপনি নিজে ইনকাম করতে পারবেন কথার কথা মানে কত 20,000, কিন্তু আপনি না মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আচ্ছা প্রথমে যেটা বললাম এটা হচ্ছে আপনি যদি 50,000 ইনকাম করার দক্ষতা আপনার থাকে তাহলে আপনি 1 লাখ টাকা স্যালারি চাইতে পারেন। আপনার যদি 10,000 ইনকাম করার মানে দক্ষতা থাকে তাহলে আপনি তখন 20,000 স্যালারি চাইতে পারেন। এটা হচ্ছে আপনার আসলে কতটুকু দক্ষতা আছে সেই অনুযায়ী আপনি কোম্পানিতে মানে এর থেকে ডাবল মিনিমাম হচ্ছে আপনি চার্জ করতে পারবেন। কারণ নিজে কাজ করার কোম্পানিতে কাজ করার বিষয় আলাদা আছে। ঠিক আছে, আরেকটা বিষয় হলো যে কি যেন একটা বলতে চাইছিলাম, ভুলে গেছি, গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা ঠিক আছে, মনে হলে বলবো, না হলে তো নাই। আচ্ছা, তো আমরা দেখি চলুন। এরপরে আমরা হচ্ছে Ctrl+3, আচ্ছা দিলাম এটা। এবার আমরা দেখবো স্মার্ট অ্যান্সার যেটা, এটা হচ্ছে যে আমি এমন স্যালারি প্রত্যাশা করি যা অভিজ্ঞতার সাথে যুক্তিসঙ্গত এবং হচ্ছে সুযোগ চাই যেখানে দক্ষতা কোম্পানির দীর্ঘমেয়াদ মান সৃষ্টি করবে। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে সেটা হলো যে আমি এমন একটা স্যালারি প্রত্যাশা করি যেটা হচ্ছে মানে আমার যে দক্ষতা এটার সাথে হচ্ছে মানানসই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যা আমাকে এই কোম্পানিতে দীর্ঘ সময়, হ্যাঁ, মানে কোম্পানির সাথে সম্পর্ক যেন আমার দীর্ঘ সময় থাকে বা আমি কোম্পানিতে দীর্ঘ সময় থাকতে পারি। ঠিক আছে, এইটার জন্য আমাকে হেল্প করবে। এমন যেন না হয় যেন আমার পিছুটানের কারণে আমার হচ্ছে এই কোম্পানি ছেড়ে দিতে হচ্ছে, ঠিক না? তো এই হচ্ছে মূল বিষয়টা আর কি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন দেখি।
আচ্ছা, এখানে যেটা আমাদের এটা হচ্ছে একবারে সবার শেষের দিকে প্রশ্ন করা হয় ইন্টারভিউ বোর্ডে। এটা হলো যে আপনি কি আমাদেরকে কোনো প্রশ্ন করতে চান কি না। ঠিক আছে, যদি এই প্রশ্ন করা হয় তখন আপনারা কি বলবেন? আচ্ছা, তাহলে অনেকেই বলে হচ্ছে নাই, কোনো প্রশ্ন নাই। আবার অনেকেই কোনো হয়তো প্রশ্ন করে। তা এখন কি প্রশ্ন করবেন এখানে দেখেন, আমরা দেখতেছি একটা প্রশ্ন অবশ্যই করা উচিত যদি জিজ্ঞেস করে। তাহলে সাধারণ প্রশ্ন, এখন এটা যেটা সাধারণ প্রশ্ন করা হয়েছে এটা হচ্ছে মানে এই কোম্পানিতে আমি যদি কাজ করি তাহলে আমি হচ্ছে আমার স্কিল বাড়ানোর জন্য কোনো সুযোগ পাবো কি না। হ্যাঁ, এটা হচ্ছে এটার মূল কথা আর কি। এটা হচ্ছে সাধারণ প্রশ্ন। এবং আমরা যদি এটা স্মার্ট অ্যান্সার দেখি তাহলে এটা হচ্ছে, আচ্ছা এইখানে একটা চমৎকার কথা আছে। এটা হল এক নাম্বার তো হলো যে আমি আমার স্কিল বৃদ্ধির কতটুকু সুযোগ পাবো, এবং দ্বিতীয় হচ্ছে যে এইখানে টিমের সাথে কাজ করার পরিবেশ কেমন। হ্যাঁ, এবং কিভাবে কাজ করলে এই কোম্পানির যে চাওয়া আছে এটার মধ্যে সে ভালো ভূমিকা রাখতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে মানে সেই স্কিল বৃদ্ধির সুযোগ পাবে কিনা, দুই নাম্বার হচ্ছে টিমের সাথে কাজ করার পরিবেশটা কেমন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের প্রশ্ন ছিল। আমি স্যালারির বিষয়ে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। এটা হচ্ছে সব সময় আমাদের কিন্তু যখন কোনো একটা জবের পোস্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে মানে দেয়া থাকে যে স্যালারিটা কত হবে। যেমন মনে করেন কত 30,000, 40,000, 50,000, 60,000 দেয়া থাকে এরকম। তো এখন যেটাই দেওয়া থাকুক এটার মানে কিন্তু এটা না যে আপনাকে স্যালারি, এই যে এরপরেও তাহলে স্যালারিটা কেন জিজ্ঞেস করে যে আপনি কত চান, কেন জিজ্ঞেস করে, এটার অর্থ কিন্তু এটা না যে সবসময় শুধু আপনি কমই চাবেন, অথবা যেই স্যালারিটা বলা হয়েছে যারা বলছে 40,000 দিবে তো আপনিও বলেন যে 40,000 চাই আমি। বিষয়টা কিন্তু এরকম না। মানে হচ্ছে আপনি আপনার মতো করে চাইতে পারবেন। অনেক সময় হয় কি যে মানে যদি বেশি চাওয়া হয় তাহলেই আরও দেখা যায় যে মানে কোম্পানির লোকেরা তার প্রতি আরও বেশি আগ্রহী হয়। ঠিক আছে, কারণ হচ্ছে যে বেশি চাবে সে তো অবশ্যই হচ্ছে তার বেশি চাওয়ার কারণ ব্যাখ্যা করবে। তো আমার ক্ষেত্রে একবার এরকম হয়েছিল যে আমি তো আসলে ব্যক্তিগতভাবে ওরকম জব আমার হয়তো ইনশাল্লাহ প্রয়োজন পড়বে না, কিন্তু এরপরেও হচ্ছে আমি যখন শুরুতে ঢাকায় আসি তখন হচ্ছে মানে একটা হচ্ছে আমি পার্ট টাইম জবের চেষ্টা করেছিলাম, তখন আমি গিয়েছিলাম। তো তখন যেটা হয়েছে সেটা হলো যে তাদের স্যালারি রেঞ্জই ছিল হচ্ছে সর্বোচ্চ 40,000। তো আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যে রিকোয়ারমেন্ট দিয়েছেন তো সেই অনুযায়ী আপনারা যাকেই সিলেক্ট করেন, আমাকে করেন বা অন্য কাউকে করেন, যাকেই করেন, তো মিনিমাম আপনারা 80 থেকে শুরু করেন, এবং পরবর্তী প্রত্যেকটা ধাপ যখন আপনাদের এক একটা সেশন শেষ হবে তখন আপনারা হচ্ছে অল্প অল্প করে বাড়াবেন। হ্যাঁ, তো তখন হচ্ছে ইনস্ট্যান্টলি তারা হচ্ছে আসলে সম্মত হয় নাই, কিন্তু কিছুদিন পরে যখন হচ্ছে আমি আমার নিজের কাজ শুরু করে দিছি তখন তারা হচ্ছে আমার আবার ফোন করছে, ফোন করে বলে হচ্ছে যে আমরা আপনার সাথে কাজ করতে চাই, কিন্তু তখন আসলে আমারই যাওয়ার সুযোগ হয় নাই। ঠিক আছে, তো এরকম আর কি। তো সবসময় যে মানে কমই চাইতে হবে এরকম না, আপনি আপনার মতো করে চাবেন, মানে যেটা আসলেই আপনার জন্য সুইটেবল এটা চাবেন, যেন আপনার দ্বারা কোম্পানিও বেনিফিটেড হয়, কোম্পানির দ্বারা আপনিও বেনিফিটেড হতে পারেন। তো আমাদের আজকে আমরা মোটামুটি কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। এটার সামারি হলো, প্রথমে আমরা বলেছি যে জব আমাদেরকে খুঁজতে হবে। তো খোঁজার আগে আমাদেরকে 3 ধরনের প্রিপারেশন নিতে হবে। একটা হচ্ছে ডকুমেন্ট রেডি করতে হবে, একটা হচ্ছে ডিজাইন পরীক্ষার জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এবং 3 নাম্বার হলো মৌখিক পরীক্ষার জন্য কিছু প্রস্তুতি নিতে হবে। তো আজকে আমাদের ক্লাসটা একটু বড় হয়ে গেছে, তো আজকের মতো এতটুকুই। যদি তারপরেও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন, না হলে আজকের মতো আমরা এখানেই ক্লাস শেষ করছি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? না স্যার।